অনুষ্ঠানের এই বিতর্কের শুরুতেই আমি পক্ষ দলের প্রথম বক্তা আজকে যারা এই বিদ্যালয়ের শিক্ষার্থী এখানেই তারা আবার হিন্দুতে বক্তব্য উপস্থাপন করবে। এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ দলের প্রথম বক্তা রাফিয়া সাইমা রাফাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। বক্তব্য উপস্থাপন করছে রাফিয়া সাইমা রাফা। আর সম্মানিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবো, অবশ্যই করতালির মাধ্যমে আমাদের দার্শনিকদেরকে প্রাণিত করবে তাদের বক্তব্য সমাপন আনবে। যারা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের বিতর্কের বিষয় প্রযুক্তি নির্ভরতা আমাদের মানবিক মূল্যবোধ হ্রাস করছে। পক্ষে বলছি, আমরা বিষয়টিকে তিনটি অংশে সংগ্রামে দাবি রাখছি। প্রথমত প্রযুক্তি নির্ভরতা, দ্বিতীয়ত মানবিক মূল্যবোধ এবং তৃতীয়ত হ্রাস করে। প্রযুক্তি নির্ভরতা, বিজ্ঞানের জ্ঞানকে আমরা যদি নিজের প্রয়োজনে কাজে লাগাই তখন সেটি আজকের দিনে প্রযুক্তি অবিচ্ছেদ্য অংশ। আর প্রযুক্তি নির্ভরতা আমাদের দৈনন্দিন কাজগুলো সম্পাদনের জন্য প্রযুক্তির উপর নির্ভরশীল থাকতেই বোঝাচ্ছে। দ্বিতীয়ত মানবিক মূল্যবোধ। মানবিক মূল্যবোধ হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্য বা নীতি যা মানুষ হিসেবে আমরা বিশ্বাস করি, ধারণ করি এবং চর্চা করি। এর মাঝে রয়েছে দয়া, ক্ষমতা, মানুষের সাহায্যে এগিয়ে আসা ইত্যাদি। হ্রাস করে আমাদের মানবিক মূল্যবোধ প্রযুক্তির উপর এত নির্ভরশীলতা না থাকার সময় যেমন ছিল তা থেকে অনেকখানি কমে যাওয়াকে বোঝাচ্ছি। মাননীয় মতামত, আজকে আমরা বলছি প্রযুক্তির উপর নির্ভরশীলতা যত বাড়ছে আমাদের মানবিক মূল্যবোধ তথা মানুষ হিসেবে আমাদের মাঝে যে গুণগুলো থাকার কথা ছিল সেগুলো সেভাবেই কমছে। মাননীয় মডারেটর, মানুষ একা বসবাস করতে পারে না। আমরা সেই গল্পটি সবাই পড়েছি, যেখানে আমরা জঙ্গলে একা বসবাস করতে গিয়ে এক মানুষ ফিরে এসেছে, যার মানে হলো মানুষের সম্পর্ক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই 21 শতকে এসে আমরা দেখছি আমাদের জীবনে অনেক বড় পরিবর্তন এসেছে, মানুষের সম্পর্কেও অনেক পরিবর্তন এসেছে। মাননীয় মডারেটর, আমরা এবার আসছি ঠিক কিভাবে প্রযুক্তি মানবিক মূল্যবোধের উপর প্রভাব ফেলে। প্রযুক্তি নির্ভরতা আমাদের ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ তথা হিউম্যান কমিউনিকেশন কমিয়ে দিচ্ছে, যার ফলে আমরা মূল্যবোধ দেখানোর তাড়নাটি অনুভব করছি না। মাননীয় মডারেটর, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা প্রযুক্তির সাথে বড় হচ্ছে, কাজে মানুষের যোগাযোগ, দেখা এবং তা থেকে শেখার সুযোগটি হ্রাস পাচ্ছে। প্রযুক্তি এমনকি পরিবারের সদস্য বা বন্ধু বান্ধবের মাঝেও দূরত্বকে সৃষ্টি করছে, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভরতা। সোশ্যাল মিডিয়া শক্তিশালী হওয়ার সাথে সাথে সত্যিকারের আড্ডা এবং বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়া একটি বড় জায়গা দখল করে নিয়েছে। ফলে সমাজ বিচ্ছিন্ন মানুষ তৈরি হচ্ছে যারা মানবিক মূল্যবোধ সম্পর্কে ধারণা রাখে না বললেই চলে। মাননীয় মডারেটর, আজকাল আমরা দেখি খুব কম বয়সী শিশুদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে শক্তিশালী কোনো প্রযুক্তি। তার তখন সেই প্রযুক্তির সাথে সে সময় কাটাবে এবং সে মানবিক মূল্যবোধ অর্জনের সুযোগই পাবে না। আমরা দেখি তরুণরা এবং তাদের বাবা মায়ের মাঝে সমস্যা তৈরি হচ্ছে একটি প্রযুক্তির কারণে। কেননা তরুণীরা ভার্চুয়াল বন্ধুত্বে বেশি বিশ্বাসী। মাননীয় মডারেটর, গেম আসক্তির কথাই ধরা যাক, আমাদের চারপাশে অসংখ্য তরুণ আছে যারা এখন গেমসে আসক্ত। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তারা গেমস খেলছে এবং অসামাজিক হয়ে পড়ছে এবং গেমে আসক্তি তৈরি হচ্ছে, যা তাদের মূল্যবোধ এর হচ্ছে। মাননীয় মডারেটর, আজকে কোন ক্ষেত্রে কথা বলবেন? প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হতে গিয়ে পরিবারের সাথে, বাবা মায়ের সাথে তাদের সম্পর্কটি কমে যাচ্ছে। মাননীয় মডারেটর, জঙ্গি গোষ্ঠীতে যোগ দেওয়ার কথাই ধরা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় ভুল সঙ্গে ভুল
মানুষের মনুষ্যত্ব বোধ মানসিকতাকে হারিয়ে যাচ্ছে, যার ফলে তারা মানুষ হত্যার মতো কাজেও জড়িয়ে পড়ছে। মাননীয় মডারেটর, NIH বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের মতে যে শিশুরা দিনে 2 ঘন্টার বেশি স্ক্রিনে সময় কাটায় তাদের চিন্তার ক্ষমতাকে হ্রাস পায়। অর্থাৎ মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমাদের যে আচরণগুলো দৈনন্দিন আমরা প্রকাশ করি সেটি আমাদের মস্তিষ্কের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। আর যখন আমাদের মস্তিষ্কটি স্ক্রিনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন আমাদের দৈনন্দিন আচরণও বাজে প্রভাব ফেলছে, যা আমাদের মূল্যবোধের ক্ষেত্রেও প্রভাব ফেলছে। মাননীয় মডারেটর, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যালগরিদমের জাল আমাদের আটকে রাখে। এই অ্যালগরিদমের লক্ষ্যই হচ্ছে মানুষকে কত বেশিক্ষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আটকে রাখা যায় সেটি। আমরা ইউটিউবের রিকমেন্ডেশনে আসা ভিডিও দেখে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছি, ইনস্টাগ্রামের ছবি রঙিন দুনিয়ায় আমরা ঘুরে বেড়াচ্ছি। তাই আমরা মানবিক মূল্যবোধ, তাহলে কি মানবিক মূল্যবোধ হ্রাস পাওয়া স্বাভাবিক নয়? আর এই জন্য আমরা বলছি মানুষের সামাজিক মূল্যবোধটি হ্রাস পাচ্ছে। প্রযুক্তি নির্ভরতা মানুষের সামাজিক মূল্যবোধটি হ্রাস করে দিচ্ছে। ধন্যবাদ পক্ষদলের প্রথম বক্তা রাফিয়া সাহেব আপনাকে। আমি একটু স্মরণ করে দিচ্ছি আবারও, নির্দিষ্ট কাঠামোকে অনুসরণ করে আমাদের এই বিতর্ক প্রতিযোগিতা। অতএব যারা তার্কিকবৃন্দ রয়েছে, তোমাদের অত্যন্ত সচেতনভাবে এই বিষয়টি অনুসরণ করতে হবে। এই পর্যায়ে আজকের বিষয়ের বিপক্ষ অবস্থানকারী দল দিলারপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তা শান্তা বেগমকে তার আজ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আজ প্রযুক্তি ছাড়া আমরা যেন এক মুহূর্ত চলতে পারি না। প্রযুক্তি আমাদের পৌঁছে দিয়েছে দূর থেকে দূরান্তরে, গ্রহ থেকে গ্রহান্তরে। সময়ের সাথে বিতর্ক চলমান এবং আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতায় মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষের তার্কিক বৃন্দ ও সম্মানিত সুধী সবাইকে জানাই আমি ও আমার দলের পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন। মাননীয় সভাপতি, আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে প্রযুক্তি নির্ভরতায় আমাদের মানবিক মূল্যবোধ হ্রাস করছে, বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, প্রযুক্তি হলো মানুষের জ্ঞান, তন্ত্র ও সাধনার সমন্বয়ে একটি যন্ত্র যা আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করে থাকি। অন্যদিকে মানবিক মূল্যবোধ হচ্ছে মানুষের ভেতরে এক ধরনের মনুষ্যত্ব যা মানুষকে সত্য ও মিথ্যার পার্থক্য অনুধাবন করায় এবং তাকে সত্যের দিকে পরিচালিত করে। মাননীয় সভাপতি, আমরা আজ প্রযুক্তি নির্ভরতাকে মানবিক নৈতিকতা হ্রাসের কারণ হিসেবে দেখছি না, বরং আমাদের অর্থাৎ বড় মানুষের অসচেতনতাকে প্রযুক্তি নির্ভর করার কারণে আমরা নৈতিকতা হারাতে বসেছি, তাদের অসচেতনতার কারণে। মাননীয় সভাপতি, আমরা দেখতে পাই যে একজন ইন্টারনেট হচ্ছে জ্ঞানের ভান্ডার, কেননা বিভিন্ন তথ্য ও ছবি এই বিষয়ে ছবি আমরা ইন্টারনেটের মাধ্যমে পেয়ে থাকি। তাই একজন অভিভাবক তার শিক্ষার্থীদেরকে ইন্টারনেট তুলে দিচ্ছেন এবং ইন্টারনেট বিষয়ে বিভিন্ন ধরনের প্রযুক্তি যেমন কম্পিউটার ইত্যাদি তুলে দিচ্ছে, কিন্তু মাননীয় সভাপতি তারা তুলে দিয়েই তাদের দায়িত্ব খাটো করে ফেলছে, কিন্তু তারা কখনো লক্ষ্য করছে না যে একজন শিক্ষার্থী কোন সাইটে প্রবেশ করছে বা এটাকে জ্ঞান অর্জনের মাধ্যম না বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করছে, ফলে তাদের আসক্তি বৃদ্ধি পাচ্ছে এবং তারা হারাচ্ছে তাদের নৈতিকতা। মাননীয় সভাপতি, এই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের অভিভাবকদের অসচেতনতাকেই দেখছি, যা আমাদের মানবিক মূল্যবোধ হ্রাস করছে, কারণ তারা তাদের সন্তানদের হাতে তুলে দিয়ে তারা এই বিষয়ে আর খেয়াল রাখছে না, ফলে আমাদের শিক্ষার্থীদের মানবিক
একটি বিশেষ ক্ষেত্র তুলে ধরেছে। এখন যে কোনো বেকার যুবক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছে এবং প্রশিক্ষিত হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছে এবং ই-কমার্সে ব্যবসা করে তাদের পরিবারের পাশে দাঁড়াতে পারছে। মাননীয় সভাপতি, কেন তারা আজ এরকম করতে পারছে? কারণ তারা সচেতন হয়ে দক্ষ নেতৃত্বের দ্বারা প্রযুক্তি ব্যবহার করছে এবং সেটাকে আমাদের প্রতিপক্ষের গেম খেলার তথাকথিত পাবজি বা ফ্রি ফায়ার বিনোদন ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে না, বরং ব্যবহার করছে কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে, যা তাদেরকে তাদের এই বিষয়ে তাদের পারিবারিক সৌহার্দ্য ও সমৃদ্ধি বাড়িয়ে দিচ্ছে। তাই বলছি, প্রযুক্তি নির্ভরতা নয়, বরং আমাদের সচেতনতায় পারে আমাদের মানবিক মূল্যবোধ ফিরিয়ে দিতে। এছাড়া মাননীয় সভাপতি, বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার ইত্যাদিতে আজ মানুষ রক্তদান কর্মসূচি সম্পর্কে সচেতনতামূলক বিভিন্ন বার্তা প্রেরণ করছে। যেমন একজন মানুষের রোগীর যদি রক্তের প্রয়োজন হয় তখন সে নাম ঠিকানা দিচ্ছে এবং অন্যান্য মানুষগণ সচেতন হয়ে তার পাশে দাঁড়াচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু তাদের সমাজসেবামূলক কাজ এবং মানবিক মূল্যবোধ বৃদ্ধি পাওয়ার দিকটি প্রকাশ করছে। অর্থাৎ মাননীয় সভাপতি, আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যদি সচেতনতার সাথে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে তাহলে তা আমাদের জন্য একটি সুশীল সুন্দর সমাজ গঠনের একটি হাতিয়ার হিসেবে দাঁড়িয়ে থাকে। কিন্তু মাননীয় সভাপতি, একজন মানুষ যদি ফেসবুক, টুইটার তার বিনোদনের ক্ষেত্র হিসেবে অর্থাৎ ছবি শেয়ারিং এবং ছবিতে কয়টা লাইক করেছে তা দেখার মুদ্রা ক্ষেত্র হিসেবে ব্যবহার করে, তখন তা হয়ে ওঠে আমাদের জন্য একটি অসচেতন সমাজ ব্যবস্থা এবং প্রযুক্তির অপব্যবহারের কারণে আমাদের অসচেতনতার কারণে আমাদের মানবিক মূল্যবোধ নৈতিকতা হারানোর একটি বড় ক্ষেত্র। তাই বলছি মাননীয় সভাপতি, প্রযুক্তি নির্ভরতা নয়, বরং আমাদের সর্বস্তরের মানুষের অসচেতনতার কারণে আজ আমরা প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের মানবিক নৈতিকতা হারাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। বিপক্ষ দলের প্রথম বক্তা দিনাজপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের তার্কিক শান্তা বেগমকে সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে পক্ষ দলের দ্বিতীয় বক্তা তাহসিন ইসলাম রাফা, এসপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তার্কিক তাহসিন ইসলাম রাফা। একজন শিশু বলে আমি স্মার্টফোন হতে চাই, তখন স্বাভাবিকভাবে আমাদের মনে বিস্ময় তৈরি হয়। মাননীয় মডারেটর, একজন শিশু তখনই এটা বলবে যখন সে দেখছে যে তার বাবা মা তার চেয়ে বেশি নিজেদের মোবাইল ফোনকে বেশি সময় দিচ্ছে এবং বেশি ভালোবাসছে। মাননীয় মডারেটর, এই ঘটনা থেকে কি আমরা বুঝতে পারি না যে প্রযুক্তি নির্ভরতা আমাদের মানবিক মূল্যবোধকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে? আজকে এই প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে প্রযুক্তি নির্ভরতা আমাদের মানবিক মূল্যবোধ হ্রাস করছে। পক্ষে বলছি মাননীয় মডারেটর, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে গড়ে ওঠে একটি পরিবার। পারিবারিক বন্ধন দৃঢ় হয় তখনই যখন পারস্পরিক মায়া মহব্বত ও ভালোবাসা থাকে। একে অন্যের প্রতি সহযোগিতা সহমর্মিতাই হচ্ছে সেখানে মূল বিষয়। পরিবারে বাবা মা ভাই বোন সকলে একসাথে থাকায় সবসময় তারা নিজেদের সুবিধাকে বিসর্জনকে কিভাবে অন্যকে সুবিধা দেওয়া যায় সেই কথাই চিন্তা করে। কিন্তু প্রযুক্তি আমাদের কি শিখাচ্ছে? আত্মকেন্দ্রিকতা। আত্মকেন্দ্রিক মানুষ শুধু নিজেকে নিয়েই ভাবে, নিজেকে নিয়েই থাকে। পারিবারিক বন্ধনে সম্পূর্ণ বিপরীত রূপই হচ্ছে আত্মকেন্দ্রিকতা। মাননীয় মডারেটর, বর্তমানে আমরা প্রতিটি পরিবারে একটি কমন চিত্র দেখতে পাই। চিত্রটি হচ্ছে প্রতিটি মাই শিশুদেরকে খাওয়ানোর জন্য তাদের হাতে একটি মোবাইল ফোন তুলে দেন। ফলে কি হয়, প্রতিদিন যখন একজন শিশু মোবাইল ইউজ করে তখন সে এটিতে অভ্যস্ত হয়ে যায় এবং অন্য কোনোভাবে সে আর খেতে যায় না। ফলে তার মাকে প্রতিদিনই তাকে মোবাইল ফোনটি দিতে হয়। এতে কি হচ্ছে, যে সময়টুকু সে তার পরিবারের সঙ্গে কাটানোর কথা সেই সময়টুকু সে মোবাইল ফোনে ব্যয় করছে। ফলে সে পরিবার থেকে শিখতে পারছে না সহমর্মিতা কি জিনিস, সহযোগিতা কি জিনিস। ফলে সে স্বাভাবিকভাবে তার সাথে পারিবারিক
গতি বাড়ছে এবং সে আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ঐশীর কাহিনী। মাননীয় মডারেটর সকলকে স্মরণ করিয়ে দিতে চাই যে ঐশী প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছিল, ফলে তার পারিবারিক দূরত্বটি বেড়ে গিয়েছিল। তার ফলে কি হয়েছে, সে আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে, সে শুধু নিজেকে নিয়ে ভেবেছে। তার কারণে সে তাকে দেখার মতো কেউ ছিল না। পারিবারিক দূরত্বটি এতটাই বৃদ্ধি পেয়েছিল যে তার বাবা মা তাকে কন্ট্রোল করতে পারতো না এবং সে নেশায় এবং নেশাগ্রস্ত হয়ে পড়েছিল। নেশার টাকা না দেওয়ায় সে তার বাবা মাকে খুন করতেও দ্বিধাবোধ করেনি। মাননীয় মডারেটর, এখান থেকে কি প্রমাণ করছে না যে প্রযুক্তির নির্ভরশীলতার কারণে তার মানবিক মূল্যবোধটা কোথায় গিয়ে পৌঁছেছে, সে তার বাবা মাকে খুন করতে দ্বিধাবোধ করে না। মাননীয় মডারেটর, প্রযুক্তি আমাদের অনেক কিছু শিখিয়েছে, কিন্তু কেড়ে নিয়েছে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ। মানুষের আবেগ ও অনুভূতিকে আঘাত হানার মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ বর্তমানে ব্যবহৃত হচ্ছে। তথ্য বিকৃতি, ব্যক্তিগতভাবে সমাজের কোনো মানুষকে হেয় করা ও প্রতিষ্ঠানের তথ্য ও ছবি চুরি করে ব্ল্যাকমেল করার মতো ঘটনা ঘটছে। মাননীয় মডারেটর, এটি কি প্রমাণ করছে না যে আমাদের মানবিক মূল্যবোধ হ্রাস পাচ্ছে প্রযুক্তির নির্ভরশীলতার কারণে? তাছাড়া মাননীয় মডারেটর, ইন্টারনেটে নিজের পরিচয় গোপন রাখা যায় বলে কাউকে হুমকি দেওয়া, ভুয়া সম্পর্কের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়া অথবা প্রতিশোধ গ্রহণের জন্য ব্যক্তিগত অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ধারণ করে বিভিন্ন অনলাইনে ছড়িয়ে দেওয়ার মতো মানবতা বিবর্জিত কাজগুলো কিন্তু হচ্ছে। মাননীয় মডারেটর, এবং এটি হচ্ছে শুধুমাত্র প্রযুক্তির নির্ভরশীলতার কারণে। মাননীয় মডারেটর, 2012 সালের একটি ঘটনা মনে করিয়ে দিতে চাই। কক্সবাজারের রামুতে ছড়িয়ে পড়া সহিংসতার পেছনে ফেসবুকের অপব্যবহারকারীরাই কিন্তু দায়ী। যদি আপনাদের সকলেরই মনে আছে, তবুও স্মরণ করিয়ে দিচ্ছি। বৌদ্ধ ধর্মের এক ব্যক্তির নাম দিয়ে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে পবিত্র কোরআন শরীফের একটি অবমাননাকারী ছবি প্রকাশ করা হয়। এই ঘটনার জের ধরে ওই এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপরে চলে অমানসিক অত্যাচার। মাননীয় মডারেটর, তাদের বৌদ্ধ মন্দির ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। অথচ পরবর্তীতে অনুসন্ধান করে দেখা যায় যে ছবি প্রকাশকারী ব্যক্তির বাস্তবে কোনো অস্তিত্বই নেই। এটি ছিল নিছক বানোয়াট একটি ঘটনা। মাননীয় মডারেটর, এভাবে প্রযুক্তি ব্যবহার করে যে কোনো অপকর্মের ঘটনা খুব দ্রুত ছড়িয়ে দেওয়া যায়, আর আমরাও প্রযুক্তি নির্ভর হওয়ার সহজে সেটা বিশ্বাস করে ফেলছি এবং আমাদের মানবিক মূল্যবোধ, আমাদের মানবিক নৈতিকতাকে কতটা নিচে নিয়ে যাচ্ছি সেটা আমরা নিজেরাও টের পাচ্ছি না। তাই মাননীয় মডারেটর, এই কথাটি স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে প্রযুক্তি নির্ভরতা আমাদের মানবিক মূল্যবোধ হ্রাস করে। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ আমাদের পক্ষদানের দ্বিতীয় বক্তা তাহসিন ইসলাম রাফাকে। বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানের এই স্লোগানকে ধারণ করে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে তর্ক, বিতর্ক, যুক্তি, পাল্টা যুক্তির মাধ্যমে আমাদের আজকের এই আয়োজন বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে এবং সম্মানিত উপস্থিত এবং দর্শকবৃন্দ মুহুর্মুহ করতালের মাধ্যমে আমাদের তাকিদেরকে আরো প্রাণিত করছে। সম্মানিত বিচারক মণ্ডলী, এই পর্যায়ে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা দিলারপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের তার্কিক মাহমুদুল হাসান রিফাতকে তার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মাহমুদুল হাসান রিফাত। প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে পৃথিবী, বদলে গেছে মানব জীবন। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর নেওয়া মাত্র সেকেন্ডের ব্যাপার। প্রযুক্তির প্রদানে মানুষকে দিনের পর দিন আর হাড় ভাঙা পরিশ্রম করতে হচ্ছে না, মানুষকে ঝুঁকে পড়তে হচ্ছে না অকাল মৃত্যুর দিকে। এভাবে প্রযুক্তি হয়ে উঠেছে আমাদের আধুনিক সভ্যতার প্রধান হাতিয়ার। মাননীয় সভাপতি, প্রিয় বিচারক মণ্ডলী, প্রতিপক্ষের দাবিবৃন্দ ও সম্মানিত সখী, মাননীয় সভাপতি লক্ষ্য করুন, প্রতিপক্ষ বন্ধুরা বারবার বলে যাচ্ছে প্রযুক্তি নির্ভরতা আমাদের মানবিক মনোবল হ্রাস করছে। না, প্রতিপক্ষ, প্রযুক্তি নির্ভরতা কখনো আমাদের মানবিক মনোবল হ্রাস করছে না, বরং আমরা নিজেরাই আমাদের মানবিক মনোবল হ্রাস করছি। পৃথিবীর শুরু থেকে এখনো পর্যন্ত এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষের অমঙ্গল তথা পৃথিবীর অমঙ্গল কামনা করে। সেই মানুষরূপী অমানুষগুলোই প্রযুক্তির অপব্যবহার করছে, যার ফলে আমাদের মানবিক মূল্যবোধ হ্রাস করছে। এই জন্য আমরা মানুষের অসচেতনতাকে দায়ী করছি, কিন্তু প্রযুক্তি কখনো আমাদের মানবিক মূল্যবোধ হ্রাস করতে পারে না, বরং প্রযুক্তির ভালো মন্দ নির্ভর করে আমাদের ব্যবহারের উপর। আমরা প্রযুক্তিকে যেরকম ভাবে ব্যবহার করবো, প্রযুক্তি আমাদের সাথে ঠিক সেরকম ব্যবহারই করবে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, ডিনামাইট আবিষ্কার করা হয়েছিল পাহাড় তৈরির কাজে, পাহাড় ভেঙে রাস্তা তৈরির কাজে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, তাছাড়াও বড় বড় বিভিন্ন দালান কোঠা
অপ্রয়োজনীয় দানাগুলো ভাঙার জন্য। কিন্তু সেই ডিনামাইটটি যখন আমরা অপ্রয়োজনীয় মানুষ খুন করি, তখন এই প্রযুক্তি এর কি ডিনামাইটের দোষ নাকি আমাদের দোষ? মানুষ সমাজে লক্ষ্য করি আমাদের দোষ, আমাদের ব্যবহারের দোষ। আর এই জন্যই প্রযুক্তি কখনো আমাদের মানবিক মূল্যবোধ হ্রাস করে না, বরং আমরা আমাদের মানবিক মূল্যবোধ হ্রাস করছি। লক্ষ্য করুন, মানুষের সরস্বতী করোনায় থমকে দাঁড়িয়েছে বিশ্ব, বিপর্যস্ত হয়ে পড়েছে মানব জীবন। তবু মানুষ আহাকার হয়ে যায় তাকিয়ে আছে প্রযুক্তির দিকে, কখন আবিষ্কার হবে করোনার ভ্যাকসিন। মানুষের সরস্বতী এভাবে প্রযুক্তি আছে মানুষের বেঁচে থাকার শেষ আশ্রয়স্থল হয়ে আছে। এখন প্রতিপক্ষ আপনারা পারবেন কি এই প্রযুক্তি ছাড়া করোনার ভ্যাকসিন তৈরি করতে? আশা করি প্রযুক্তি আমাদের মানবিক মনোবোধ হ্রাস করছে না, বরং জাগ্রত করছে। প্রতিপক্ষ আপনারা মানুষের সঙ্গে চিকিৎসা ক্ষেত্রে আমরা যে উন্নতি সাধন করেছি তার মধ্যে কিন্তু রয়েছে প্রযুক্তির ব্যবহার। মানুষের সর্বপ্রতি আমরা আজকে প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি। সর্দি, জ্বর, মাথা ব্যথা থেকে শুরু করে বিভিন্ন মরণব্যাধি, ক্যান্সার পর্যন্ত আজকে এখন প্রতিরোধ করা সম্ভব হচ্ছে, যার সম্পূর্ণ সাফল্য হয়েছে প্রযুক্তি নির্ভরতার কারণে। মানুষের সর্বপ্রতি এক্স-রে, ইসিজি, এন্ডোস্কোপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এমআরআই ইত্যাদি প্রযুক্তি আমাদেরকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করছে। এখন প্রতিপক্ষ আপনারা কি পারবেন প্রযুক্তি ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকবে? আশা করি দিয়ে যাবেন। জীবন সম্পূর্ণ অচল। আজকের এই বিতর্ক সভাটিও সম্পূর্ণ বিদ্যুতের উপর নির্ভর করছে। আমি যে বক্তব্য দিচ্ছি এই মাইক্রোফোনটা একটা প্রযুক্তি, তাই মানুষ সভাপতি এভাবে প্রযুক্তি প্রযুক্তি যখন এভাবে আমাদের মানবিকতার প্রথম পদক্ষেপ হয়ে উঠছে, তখন প্রতিপক্ষ কিভাবে আপনারা বলছেন যে প্রযুক্তি আমাদের মানবিকতা হ্রাস করছে? আশা করি উত্তর দিয়ে যাবেন। মানুষের সভাপতি লক্ষ্য করুন, বর্তমানে কৃষি ব্যবস্থায় আমরা অভাবনীয় সাফল্য অর্জন করেছি। জমিতে বীজ বপন থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত সমস্ত কাজেই রয়েছে প্রযুক্তির ছোঁয়া। ওয়ার, রফার, বাইন্ডার, থ্রেশিং মেশিন, ম্যানুয়াল স্প্রেডার ইত্যাদি যন্ত্রপাতি কৃষি ক্ষেত্রে এনেছে বৈপ্লবিক সাফল্য। এভাবে প্রযুক্তি কৃষকের জীবনকে করে নিয়েছে আরামদায়ক। অথচ প্রতিপক্ষ বলছে প্রযুক্তি আমাদের মানবিক মনোবোধ হ্রাস করছে, যা নিতান্ত ভিত্তিহীন। বর্তমান পৃথিবীতে 2% মানুষ ইন্টারনেট ব্যবহার করে, কিন্তু মূলত বিবর্তিত মানুষরা প্রযুক্তিকে তাদের ভোগ এবং আয়ুষের ক্ষেত্র তৈরি করে ফেলেছে। এভাবে মানুষের সমাজে এভাবে আমাদের অসচেতনতার কারণে প্রযুক্তি যেন নয়, আমরা আমাদের অসচেতনতার জন্য মানবিক মনোবোধ হ্রাস করছি। মানুষের সমাজে লক্ষ্য করুন, ফেসবুক এবং ইন্টারনেট আবিষ্কার করা হয়েছে আমাদের প্রাথমিক জীবনের গুরুত্বপূর্ণ তথ্য যাতে রাখতে পারি সেই জন্য। এক্ষেত্রে প্রতিপক্ষ আপনার মানবিক মনোবোধ হ্রাস করার পেছনে প্রযুক্তি দায়ী করবেন নাকি ওই ব্যক্তিকে দোষারোপ করবেন যে ব্যক্তি ফেসবুকের অপব্যবহার করছে? আজকে প্রযুক্তির কল্যাণে আমরা মহাকাশে পাঠিয়েছি বঙ্গবন্ধু জেলায়। আজকে প্রযুক্তির কল্যাণে আমরা নির্মাণ করেছি স্বপ্নের প্রতিষ্ঠিত। আজকে প্রযুক্তির কল্যাণে আমরা নির্মাণ করেছি যে প্রযুক্তি নির্ভরতা কখনো আমাদের মানবিক মনোবোধ হ্রাস করছে না, বরং আমরাই আমাদের মানবিক মনোবোধ হ্রাস করছে। মানুষের সভাপতি লক্ষ্য করে প্রতিপক্ষ বলে যাচ্ছে ইউটিউবে অনেকে অশালীন ভিডিও দেখে, ফেসবুকে অযথা চেক করে অনেকে সময় কাটায়। মানুষের সভাপতি এই কাজগুলো তারাই করছে যার মানবিকতাকে বিসর্জন দিয়ে অসভ্যতা মহান্তরায় উঠে গেছে মানুষের সভাপতি। এক্ষেত্রে প্রযুক্তি তাদেরকে আলাদা করে মানবিক মনোবোধ ধ্বংস করছে না, বরং তারা নিজেরাই নিজেদের মানবিক মনোবোধ হ্রাস করছে। তাই মানুষের সভাপতি আমরা বিশ্বাস করি প্রযুক্তি কখনো আমাদের মানবিক মনোবোধ হ্রাস করে না। তাই প্রযুক্তির কল্যাণে এগিয়ে যাক বিশ্ব, এগিয়ে যাক গোটা মানব জাতি, সেই আশা এবং প্রত্যাশা বুকে ধারণ করে এখানে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মানুষের সভাপতি, ধন্যবাদ সবাই। ধন্যবাদ আমাদের বিপক্ষ দলের জুনিয়র বক্তা মাহমুদ হোসেন বিভাগকে। বিতর্ককে বলা হয় জ্ঞানী মার্জিত লোকের শিল্প মাধ্যম। এখানে যারা বসে আছে দর্শক সারিতে আমি দেখতে পাচ্ছি আসলে অত্যন্ত উন্মুখ হয়ে ওনারা বক্তব্য শুনছেন, কারণ শারীরিক শক্তি নয়, বাহুবল নয়, বুদ্ধি এবং যুক্তির মাধ্যমে নিজের মন্তব্য এবং নিজের আদর্শ প্রচারের যে মাধ্যম সেটা হচ্ছে এই বিতর্ক। আমরা এমন একটি অনুষ্ঠানের মধ্যে আছি যারা আসলে সবাই এখানে অত্যন্ত সচেতন, মার্জিত এবং শিক্ষিত জনসমষ্টির একটি অংশ। আমাদের বিতর্ক প্রতিযোগিতা অত্যন্ত চমৎকারভাবে জমে উঠেছে। আমরা আশা করি এরকম ভাবেই শেষ পর্যন্ত এটা চলবে। যাই হোক, এই পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য আসছে আমাদের পক্ষ দলের দলনেতা এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আদিবা রহমান। তার ব্যক্তিগত উপস্থাপন করার জন্য আদিবা রহমানকে আহ্বান জানাচ্ছি।
দলের প্রথম বক্তা বলে গেছে, সচেতনতার অভাবে আমরা মানবিক মূল্যবোধ থেকে সরে আসছি। মাননীয় মডারেটর, বিষয়টি থেকে একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারি একজন মানুষের মধ্যে সচেতনতার ঘাটতি কখন দেখা দেয়। একজন মানুষ তখনই সচেতনতার দিক থেকে সরে আসে যখন সে তার মস্তিষ্ককে ঠিক করে কাজে লাগাতে পারে না। আর মাননীয় মডারেটর, একজন মানুষ মস্তিষ্ককে ঠিক তখনই ঠিকভাবে কাজে লাগাতে পারে না যখন তার মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়। আর দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, সারাক্ষণ সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ বিভিন্ন প্রযুক্তির মুখোমুখি যখন একজন মানুষ হয়ে যায়, তখনই তার মস্তিষ্কের কার্যক্ষমতা হারায়। ধন্যবাদ মাননীয় মডারেটর। আজকে বিতর্ক প্রতিযোগিতার বিচারক মণ্ডলী এবং যারা শুনছে, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্ক প্রতিযোগিতার বিষয় নির্ধারিত হয়েছে প্রযুক্তি নির্ভরতা আমাদের মানবিক মূল্যবোধ হ্রাস করে। আমি এবং আমার দলের অবস্থান বিষয়টির পক্ষে। মাননীয় মডারেটর, বর্তমানে মোবাইল ব্যবহারকারী বেশিরভাগই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলছে। আর আমরা এই দৃশ্যটি আমাদের সমাজে খুবই স্বাভাবিক যে একটি ঘরে বাবা, মা, ভাই, বোন সবাই মিলে একসঙ্গে বসে আছে, তবে তাদের কখনোই মুখোমুখি কথা হচ্ছে না। এর মূল কারণ কি? এর মূল কারণ হলো বর্তমান সময়ের প্রায় সব মানুষই প্রযুক্তির প্রতি নির্ভরশীল। প্রযুক্তির প্রতি নির্ভরতা তাদের পারস্পরিক মানবিক মূল্যবোধের দিকটাকে অনেক কমিয়ে দিয়েছে। সবার প্রথমে একজন মানুষ যখন প্রযুক্তির প্রতি সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে মানুষের যে হৃদ্যতার বন্ধন সেটি কমে যায়। হৃদ্যতার বন্ধন কমে যাওয়ার ফলে একজন মানুষ প্রযুক্তির প্রতি আরো বেশি নির্ভরশীল হয়ে যায়। প্রযুক্তির প্রতি অতিরিক্ত নির্ভরশীলতার কারণে তখন একজন মানুষ কখনোই চায় না যে আমার মস্তিষ্কে কোনো ধরনের তথ্য থাকুক, যে কোনো ধরনের তথ্য পরবর্তীতে তো আমি প্রযুক্তির কাছ থেকে নিতে পারবো। সেই কথা ভেবে একজন মানুষ কখনোই তার মস্তিষ্ককে ঠিকভাবে কাজে লাগাতে চায় না। আর মস্তিষ্ককে ঠিকভাবে কাজে লাগাতে না চাওয়ার কারণে একজন মানুষ স্বাভাবিকভাবে যে কোনো তথ্য তার মোবাইল ফোনের মেমোরিতে ঢুকিয়ে নিতে চায়। আর তার ফল কি হয়ে দাঁড়ায়? তার ফল হয় মস্তিষ্ক ধীরে ধীরে তার কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলে। মস্তিষ্ক একটা টাইমে অকার্যকর হয়ে পড়ে এবং ফলে যে কোনো কাজটি ভালো না মন্দ সেই বিষয়টি বিবেচনা করার ক্ষমতা একজন মানুষ হারিয়ে ফেলে। আর সেই জায়গা থেকে মূল্যবোধ অবক্ষয়ের বিষয়টি উঠে আসছে। একটি ঘরে যখন বাবা, মা, ভাই, বোন সবাই মিলে একসঙ্গে বসে আনন্দ উল্লাস করার কথা, ঠিক সেই সময়টিতে সবার মুখ গোজা থেকে বিভিন্ন ধরনের প্রযুক্তির প্রতি। কেউ হয়তো টিভি দেখছে, আবার কেউ হয়তো ল্যাপটপ বা মোবাইল নির্ভর হয়ে পড়ছে, আবার কেউ হয়তো কানে হেডফোন গুঁজে গানের প্রতি মগ্ন হয়ে যাচ্ছে। এর সবচেয়ে স্বাভাবিক রূপ হলো মানুষের হৃদ্যতার বন্ধন হারানো। মাননীয় মডারেটর, আমরা যদি আরেকটি বিষয় লক্ষ্য করি, বর্তমান সময়ে আমরা এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছি যে এক একজনকে জীবিত মূর্তি হিসেবে ব্যাখ্যা করা যায়। আমরা যখন একটি বিষয় নিয়ে কথা বলতে থাকি, তখন দেখা যায় আসলে এখন সেই আগের আলোচনার রূপটি থেকে মানুষ বেরিয়ে এসে সবাই প্রযুক্তির প্রতি সম্পূর্ণভাবে নির্ভরশীল। হয়তো মানুষ ইন্টারনেট ব্যবহার করে একটি তথ্য প্রযুক্তিতে খোঁজে, কিন্তু সেই তথ্যটি খোঁজার পর সেই তথ্যটি তার মস্তিষ্কে ধারণ করে না। আর মস্তিষ্কে ধারণ করা না হলে মানুষ স্বাভাবিকভাবে বিবেক বোধের ক্ষমতাটি হারিয়ে ফেলছে, অর্থাৎ মানুষ ভালো মন্দ, কোন কাজটি ভালো কোন কাজটি খারাপ সেই ক্ষমতা হারাচ্ছে। আর সেই ক্ষমতা হারানোর ফলে পরবর্তীতে তার চোখের সামনে যদি কোনো দুর্নীতি ঘটে, তাহলে সেই কাজটি কি তার প্রতিরোধ করা উচিত, না সেই কাজটি দেখেও না দেখার ভান করা উচিত, সে বিষয়ে তার মস্তিষ্ক কাজ করতে পারে না। ফলশ্রুতিতে এই দ্বারায় আমাদের সামনে অনেক দুর্নীতি হয়ে যায়, অথচ আমরা তার বিরুদ্ধে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারি না। মাননীয় মডারেটর, বর্তমান সময়ে দেখা যাচ্ছে কেউ যদি রাস্তায় কানে হেডফোন গুঁজে হাঁটতে থাকে, তখন তার পাশেই যদি ফুটপাতে একজন গরিব মানুষ ক্ষুধায় কাতর থাকে, তখন তার মধ্যে সেই মানবিক অনুভূতিটি কাজ করে না যে হ্যাঁ, আমার আসলে তাকে সাহায্য করা উচিত। তার কারণ কি? তার কারণ হলো তখন একজন ব্যক্তি সম্পূর্ণভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি এমনভাবে বুঝে থাকে যে তখন সে মানুষটির দিকে তাকানোর প্রয়োজন মনে করে না। আর তার ফলশ্রুতিতে কি দাঁড়াচ্ছে? যে মানুষ রাস্তায় অনাহারের মতো পড়েছিল, সে মানুষ অনাহারের মতোই পড়ে আছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অতিরিক্ত নির্ভরতার ফলে যে ঘটনাটি ঘটছে সেটি হলো বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অতিরিক্ত নির্ভরতার ফলে একজন ব্যক্তি তার আশেপাশে কি ঘটছে সে বিষয়ে কোনো ধরনের ধারণা রাখছে না, ফলে রাস্তা পার হওয়ার সময় একজন সহজেই বাসের চাপে পড়ে নিজের জীবনও হারাচ্ছে। এক্ষেত্রে একজন মানুষের যখন কার্যক্ষমতায় কমে যায়, তখন একজন মানুষ কি করে অন্য মানুষকে খারাপ কাজ থেকে বেরিয়ে আসতে উৎসাহ প্রদান করবে?
একজন মানুষ এভাবেই দিন দিন তার মূল্যবোধ থেকে আস্তে আস্তে দূরে সরে আসতে থাকে। পরবর্তীতে যে কোনো দুর্নীতিতেও সে প্রতিবাদ গড়ে তুলতে পারে না। কাজে আমরা বলতে চাচ্ছি প্রযুক্তি নির্ভরতা সত্যিই আমাদের মানবিক মূল্যবোধকে হ্রাস করছে। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের পক্ষ দলের দলনেতা আদিবা রহমানকে সুন্দর এবং চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। যুক্তির আলোয় খুঁজে মুক্তির পথ। জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যুক্তির কোনো বিকল্প নেই। তাই আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় আমরা অত্যন্ত চমৎকার সব যুক্তি শুনতে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী, এই পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য আসছে আমাদের বিপক্ষ দলের দলনেতা দিনাজপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া আক্তার ইমু। বিপক্ষ দলের দলনেতা লামিয়া আক্তার ইমু তার যুক্তিতর্ক উপস্থাপন করছে। তথ্য প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাওয়া এই পৃথিবীতে হঠাৎ কিছু মানুষ দিশেহারা হয়ে পড়ছে। তারা এমন কিছু কাজ করছে যা দোষারোপ করছে সাধারণ জনমানুষের উপর। কিন্তু প্রযুক্তি নির্ভরতা মানুষের সেই মূল্যবোধকে হ্রাস করছে না। সেই হিসেবে ভূমিকা পালন করছে আমাদের সচেতনতা। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিচারক মণ্ডলী, প্রতিপক্ষের তার্কিকবৃন্দ ও সম্মানিত সুধী, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাননীয় সভাপতি, আজকে প্রতিপক্ষ দলের দলনেতা যেভাবে বিষয়টি ব্যাখ্যা করে গিয়েছে তার থেকে আমাদের মনে হচ্ছে প্রযুক্তি নির্ভরতা নয়, বরং মস্তিষ্ক আমাদের মানবিক মূল্যবোধকে হ্রাস করে ফেলছে। তাদের যুক্তিগুলো সেভাবে যাচ্ছে। মাননীয় সভাপতি, আজকে প্রযুক্তি নির্ভরশীলতা আমাদের মানবিক মূল্যবোধকে কতটুকু হ্রাস করছে সেই বিষয়টির দিকে আমাদের দৃষ্টিপাত করতে হবে। যদি বলি কতটুকু হ্রাস করছে, তাহলে সেই সংখ্যাটি খুব বেশি নয়, মাত্র 45% মানবিক মূল্যবোধ হ্রাস করছে প্রযুক্তি নির্ভরতা। মাননীয় সভাপতি, আমাদের পরিবারে যদি বাবা মা, শিক্ষক, অভিভাবক হন, তদারকির মাধ্যমে শিশু কিশোরদের প্রযুক্তি নির্ভরশীলতার মাধ্যমে তাদেরকে কোনো অবগতশীল না করে থাকে, তাহলে সেই শিশুটি কোনোদিনই বুঝতে পারবে না যে প্রযুক্তি কিভাবে ব্যবহার করা দরকার। প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করা দরকার সেই বিষয়টি একজন শিশু তার পরিবারের কাছ থেকে শিখে উঠবে। প্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ করবে নাকি খারাপ দিকগুলো গ্রহণ করবে, সেগুলো সম্পূর্ণটাই নির্ভর করে একজন শিশু কিশোরের উপর, এবং সেই দায়িত্বপ্রাপ্ত হচ্ছে শিশু কিশোরের বাবা মা, শিক্ষক এবং অভিভাবকগণ। এছাড়া মাননীয় সভাপতি, আমরা প্রযুক্তিকে ব্যবহার করবো, কিন্তু প্রযুক্তিকে কোনোভাবেই সুযোগ দেব না যেন আমাদেরকে সে ব্যবহার করে। যদি প্রযুক্তি আমাদেরকে ব্যবহার করে, তাহলে তো আমাদের মানবিক মূল্যবোধ হ্রাস অবশ্যই পাবে। আমরা আমাদের নিজেদের দোষ দিচ্ছি। মাননীয় সভাপতি, অনেক গবেষক এবং বিজ্ঞানীরা একটা ভার্চুয়াল জগতের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করে থাকে, যার মাধ্যমে আমাদের শিক্ষকগণ জ্ঞানে সমৃদ্ধ লাভ করবে। মাননীয় সভাপতি, এখন এই ভার্চুয়াল জগৎ থেকে যদি কোনো শিক্ষার্থী বা কোনো মানুষ মন্দ তথ্য বা অশ্লীল ভিডিও দেখে তার মানবিক মূল্যবোধকে হ্রাস করে, তাহলে সেই দোষকে আমরা প্রযুক্তিকে দিতে পারি? অবশ্যই না। সেই দোষকে সম্পূর্ণ একজন শিক্ষার্থী বা সেই মানুষের উপর যে ভার্চুয়াল জগৎকে অপব্যবহার করছে। আমরা কেন প্রযুক্তিকে অপব্যবহার করবো, সেই দায়িত্ব সম্পূর্ণ আমাদের। আমরা যদি প্রযুক্তিকে অপব্যবহার করি, তাহলে প্রযুক্তিও আমাদেরকে অপব্যবহারের পথে ঠেলে দিয়ে আমাদের মানবিক মূল্যবোধকে হ্রাস করে দিবে। মাননীয় সভাপতি, কেউ যদি মন্দ তথ্য দেখে তার মানবিক মূল্যবোধ হ্রাস করে, তাহলে সেক্ষেত্রে তো আমরা প্রযুক্তিকে দায়ী করতে পারি না, কারণ প্রযুক্তি সৃষ্টির মাধ্যমে আমাদেরকে এটা শিখে দেয়নি যে আপনারা সেই বিষয়টি খারাপ দিকটা ব্যবহার করুন। আমাদেরকে তো খারাপ ভালো দুটো বিষয় অবলম্বন করা আছে, কিন্তু সেই দুটোর মধ্যে থেকে আমরা কোনটা নির্ধারণ করবো সেটা সম্পূর্ণই নির্ভর করে আমাদের উপর। আমরা যে দিকটা গ্রহণ করতে যাচ্ছি আমরা সেই দিকটাই গ্রহণ করবো। অর্থাৎ ভালো দিক গ্রহণের মাধ্যমে আমরা আমাদের মানবিকতাকে যদি বৃদ্ধি করতে চাই, তাহলে আমরা অবশ্যই আমাদের মানবিকতাকে বৃদ্ধি করতে পারবো। আর প্রযুক্তির অপব্যবহারের দিক থেকে যদি আমরা চাই আমাদের মানবিকতা হ্রাস পায়, তাহলে আমরা সেই হ্রাসের দিকে এগিয়ে যাবো। মাননীয় সভাপতি, প্রযুক্তি নির্ভরশীলতা আমাদের দেশকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের দেশ নয় তথা বিশ্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক সংবাদ পেয়ে থাকি, বিশ্বের যেই প্রান্তে যে কোনো খবর হোক না কেন আমরা তাৎক্ষণিক সেই সংবাদটা পেয়ে থাকি। এটা কি প্রযুক্তির গুণ নয় প্রতিপক্ষ? হ্যাঁ, অবশ্যই এটা প্রযুক্তির গুণ। কিন্তু সেই প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে দুঃসংবাদগুলো বা অপকাণ্ডগুলোর তথ্য প্রকাশ করা হয়। সেই অপকাণ্ড তথ্যগুলো আপনি গ্রহণ করবেন নাকি প্রযুক্তির মাধ্যমে প্রকাশিত জ্ঞানসুলভ তথ্যগুলো আপনারা ব্যবহার করবেন, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আপনি যদি প্রযুক্তির সুবিধাগুলো ব্যবহার করতে চান, তাহলে আপনি অবশ্যই আপনার মানবিকতাকে বৃদ্ধি করতে পারবেন। অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে আমরা মানবিকতা বৃদ্ধিও করতে পারছি, তাহলে আমরা কিভাবে বলতে পারি যে প্রযুক্তি আমাদের মানবিক মূল্যবোধকে হ্রাস করতে পারি? মাননীয় সভাপতি, নিজের যোগ্যতা অনুযায়ী আমরা ভার্চুয়াল জগতের মাধ্যমে খুব সহজে চাকরি খুঁজে পাচ্ছি। এটা কি প্রযুক্তির সুফল নয় প্রতিপক্ষ? হ্যাঁ, এটা অবশ্যই প্রযুক্তির সুফল। যারা চাকরিজীবী মানুষ আছে তারা নিজের যোগ্যতা অনুযায়ী ভার্চুয়াল জগতের সার্চের মাধ্যমে তারা নিজের চাকরিকে খুঁজে পাচ্ছে। এখন সেই চাকরিদাতা যদি মনে করে যে তার কাছ থেকে আমরা ঘুষ
প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দুটো দিক থাকে। এখন সেই ভালো আর মন্দ দুটো দিক বিচার করার দায়িত্ব আমাদের, আমার পরিবারের, আমার বাবা মা, আমার অভিভাবকের। আমার অভিভাবক যদি আমাকে শিখিয়ে থাকে প্রযুক্তির অপব্যবহার করা, তাহলে আমি অবশ্যই প্রযুক্তির অপব্যবহার করবো। আর আমার অভিভাবক যদি আমাকে শিক্ষা দিয়ে থাকে যে প্রযুক্তির মন্দ সাইডগুলো ব্যবহার না করে তার কাছ থেকে তুমি যতটুকু শিক্ষা নিতে পারছো ততটুকু শিক্ষা নাও, তাহলে আমরা কতটুকু শিক্ষা নিয়ে মানবিক মূল্যবোধকে হ্রাস করবো না, বরং আমাদের মানবিক মূল্যবোধকে বৃদ্ধি করে যাবো। অর্থাৎ প্রযুক্তি নির্ভরশীলতা আমাদের কোনোভাবেই মানবিক মূল্যবোধ হ্রাস করছে না, বরং আমাদের মানবিক মূল্যবোধ বৃদ্ধি করছে। অর্থাৎ প্রযুক্তি নির্ভরশীলতার মাধ্যমে কিন্তু আমাদের মানবিক মূল্যবোধ হ্রাস হচ্ছে না। তার মানে কি? আমাদের মানবিক মূল্যবোধ হ্রাসের পেছনে দায়ী হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সচেতনতা, আমাদের পরিবারের অবকাঠামো। আমাদের পরিবার কিভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে সেই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রযুক্তিকে দোষারোপ না করে চলো আমরা নিজেরা শুধরাই, পরিবারের বাবা মাদেরকে সচেতন করে তুলি এবং প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করতে হবে তার সুদৃঢ় গঠন প্রণয়ন করি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের বিপক্ষ দলের দলনেতা লামিয়া আক্তারকে চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। বিনা যুদ্ধে নাহি দেব সুচার ক্রমে জিত। যুক্তি এবং তর্কগত প্রবল হতে পারে, ইতিমধ্যে আমরা আসলে দেখছি অত্যন্ত প্রাণবন্ত একটি বিতর্ক আমরা উপভোগ করছি। নির্ধারিত 5 মিনিটের বক্তব্য শেষ হয়। এখন আমি প্রথমেই পক্ষ দলের দলনেতা আদিবা রহমানকে তার বিশেষ যুক্তি খণ্ডন পর্বে 2 মিনিটের বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। 2 মিনিটে কোনো সতর্কতা বাজবে না, সরাসরি ঘটনা ঘটে যাবে। আদিবা রহমান আমাদের পক্ষ দলের দলনেতা, এসপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, তার যুক্তি খণ্ডন পর্বে 2 মিনিটের বক্তব্য উপস্থাপন করছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে পুনরায় কিছু বলতে দেওয়ার সুযোগ প্রদানের জন্য। আসলে প্রকৃতপক্ষে সামাজিকীকরণ বলতে কোন জিনিসটাকে বোঝানো হয়? সামাজিকীকরণ দ্বারা বোঝানো হয় একজন মানুষ সমাজ স্বীকৃত আচরণ করবে, আর একজন মানুষের সামাজিকীকরণের মূল ভিত্তি আসে পরিবার থেকে। যখন আমাদের বিতর্কের বিষয় প্রযুক্তি নির্ভরতা আমাদের সামাজিক মূল্যবোধ এবং মানবিক মূল্যবোধ হ্রাস করছে, তখন স্বাভাবিকভাবে আমরা বলতে পারি একটি পরিবার সকলেই বর্তমান সময়ে প্রযুক্তি নির্ভর। আর প্রযুক্তি নির্ভর বাবা মার মস্তিষ্ক যখন কাজ করতে পারে না, তখন তিনি তার সন্তানকে কিভাবে প্রযুক্তি সুফলের দিকে নিয়ে যাবেন। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, একজন শিক্ষার্থী যখন প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের খারাপ সাইটে ঢুকে যায়, তখন কিন্তু তার বাবা মা তার প্রতি খেয়াল রাখতে পারে না। তার মূল কারণ কি? তার মূল কারণ বর্তমানে তার মা বাবাও প্রযুক্তি নির্ভর। বিষয়টা এমন না যে বর্তমান সময়ে কেবল তরুণ প্রজন্মর শিক্ষার্থীরাই প্রযুক্তির প্রতি নির্ভরশীল। বর্তমান সময়ে সমগ্র জগৎই প্রযুক্তির প্রতি নির্ভরশীল। আর প্রযুক্তির প্রতি নির্ভরশীলতার ফলে মানুষ ভালো মন্দ বিচার করার জ্ঞান খুব স্বাভাবিকভাবেই হারিয়ে ফেলে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, 2017 সালের 1 সেপ্টেম্বর বিবিসি বাংলার একটি রিপোর্ট অনুসারে বর্তমানে রেল পুলিশের তথ্যানুসারে 2016 সালে 1000 মানুষ ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছে। আর তাদের মধ্যে প্রায় 800 জনের মৃত্যু ঘটেছে কানে হেডফোন লাগিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলার জন্য। এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি না যে মানুষ মূলত প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে? আর প্রযুক্তি নির্ভরতার কারণে বর্তমান সময়ে মানুষ তাদের জীবনটাকে কেড়ে নিচ্ছে। আর একজন মানুষ যখন প্রযুক্তি নির্ভরতার ফলে তার নিজের ভালো মন্দই বুঝতে পারে না, তখন একজন মানুষ কিভাবে মানবিক মূল্যবোধে উন্নত হবে সে বিষয়টি আমার বোধগম্য হচ্ছে না। আশা করি প্রতিপক্ষ দলের দলনেতা তার সুস্পষ্ট জবাব দিয়ে যাবে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ থেকে প্রথম বক্তা বলে গিয়েছিলেন সচেতনতার অভাবে মানবিক মূল্যবোধ হারাচ্ছি। একজন মানুষ তো তখনই সচেতন হবে যখন তার মধ্যে বিবেক বোধ কাজ করবে। আর বর্তমান সময়ে প্রযুক্তি নির্ভরতা আমাদের সেই বিবেক বোধকেও কেড়ে নিচ্ছে। সর্বোপরি আমরা এই বলতে পারি প্রযুক্তি নির্ভরতা আমাদের মানবিক মূল্যবোধ হ্রাস করছে। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ আদিবা রহমানকে তার যুক্তি খণ্ডন পর্বে বক্তব্য উপস্থাপনের জন্য। আমরা অনুষ্ঠানের বিতর্কের একেবারে প্রান্তিক পর্যায়ে উপনীত হয়েছি। এই পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা লামিয়া আক্তারিমু তার সংরক্ষিত যুক্তি খণ্ডন পর্বের 2 মিনিটের বক্তব্য উপস্থাপন করবেন। লামিয়া আক্তারিমু দিনাজপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। ধন্যবাদ মাননীয় সভাপতি, যুক্তি খণ্ডন পর্বে আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, পক্ষ দলের প্রথম বক্তা গেমস খেলার কথা বলে গেছেন যে গেমসের মাধ্যমে মানুষ আসক্ত হয়ে পড়ছে, যেটা প্রযুক্তি নির্ভরশীলতা আমাদের মানবিক মূল্যবোধ হ্রাস করছে। কিন্তু প্রতিপক্ষ লক্ষ্য করুন, গেমস আপনি খেলছেন সেটা আসক্তি হয়ে পড়ছে, সেটা আপনার দায়িত্ব। যতটুকু গেমস খেলার কথা তার থেকে যদি বেশি সময় ধরে আপনি গেমস খেলেন
সাবিয়ান স্যারের মধ্যে তার যুক্তি কর্ম করবেন। এখানে সম্মানিত সুখী এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত দর্শক এবং সাংবাদিক ভাইরা, আমরা আজকের যে নির্ধারিত বিষয় ছিল বাংলাদেশের প্রথম শ্রেণীর দৈনিক সমকালের শরীর সমাবেশ কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত এই বিতর্কের শিরোনাম ছিল প্রযুক্তি নির্ভরতা আমাদের মানবিক মূল্যবোধ হ্রাস করে। আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই আমরা তার চূড়ান্ত ফলাফল হাতে পেয়ে যাব। তারপরে আমাদের কিন্তু আরেকটি পর্ব আছে। আজকের এই দিনব্যাপী এই চমৎকার বিতর্ক প্রতিযোগিতায় যারা বিজয়ী হবে এবং বিজয়ী সবাইকে আমরা সমভাবে ধন্যবাদ দিব। তাদের জন্য একটা ছোট পর্ব আছে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, সেটা হচ্ছে পুরস্কার বিতরণ এবং সার্টিফিকেট। অত্যন্ত চমৎকার তারা সার্টিফিকেট দিয়েছে। আমরা মনে করি এটা জন্য অত্যন্ত একটা সংরক্ষণের একটা বিষয়, যেটা তার পরবর্তী জীবনে করে তাকে আরো বেশি প্রাণিত করবে। তার নিজের যে একটা স্বীকৃতি সেটা সে মানুষকে জানাতে পারবে, সে জীবনে তুষ্টি লাভ করবে। আমাদের এই অনুষ্ঠানে আজকে সম্মানিত এবং যোগ্য জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ শামিউল হোসেন উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আসলে আরো প্রাণবন্ত করেছেন। ওনার উপস্থিতির জন্য ওনাকে আমরা কৃতজ্ঞতা জানাই। আজকে যে সম্মানিত এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী আছেন, যারা সেই সকাল থেকে আমার সাথে কাজ করছেন, এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অত্যন্ত কঠিন আসলে এই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ আমরা দেখেছি, একটি প্রাণবন্ত বিতর্ক। আমাদের এই যে তরুণ প্রজন্মের শিক্ষার্থীবৃন্দ, যারা মাত্র মাধ্যমিক স্তরের শিক্ষার্থী, সামনে তাদের আরো বিশাল সময় পড়ে আছে, কলেজ বিশ্ববিদ্যালয়। তোমাদের এই যে চমৎকার পদচারণা, আমি মনে করি এই বিতর্ক শিল্প এটা অত্যন্ত উচ্চ মার্গের একটা শিল্প। এখানে আসলে এটার শ্রোতা, আমি আগেই বলেছি, এটার শ্রোতা, এটার বিচারক, এটার সাথে যারা জড়িত, যারা সমাজের জ্ঞানী, চিন্তাশীল এবং অত্যন্ত মার্জিত রুচির লোক। অতএব এই শিল্পকে যদি তোমরা ধরে রাখতে চাও, তোমাদের সামনে অনেক সময় আছে। তোমরা যে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা হয় টেলিভিশনে, সেগুলো দেখবে। আমাদের বিখ্যাত একজন তার্কিক আছে, যিনি আমার ঢাকা কলেজের সিনিয়র ছিলেন, তার বিতর্ক আমরা দেখেছি এবং ওনার অধীনে আমরা নিজেরাও কাজ করেছি। চৌধুরী হাসান আহমেদ কিরণের কথা আমি বলবো, তার সঞ্চালনা তার মডার্নিটিকে যে বিতর্কগুলি হয় তোমরা সেগুলি দেখবে। তারপরে আমাদের বর্তমানে যে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি, উনি যখন মেডিকেলের শিক্ষার্থী ছিলেন, তার কিছু বিতর্ক ইতিমধ্যে ভাইরাল হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এটি অত্যন্ত উচ্চ মানের বিতর্ক। উনি নিজে ডিগ্রিতে অংশ নিয়েছিলেন এবং অত্যন্ত ভালো সেই পারফরমেন্স করেছিলেন। সেগুলো তোমরা দেখতে পারো। আমরা আশা করি তোমরাই একদিন জাতীয় পর্যায়ে যাও, কারণ তোমাদের সেই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এখন নিজেদের পরিচর্যা, নিজেদেরকে অনুশীলন এবং নিজেদের যত্ন নেওয়া আর লক্ষ্যকে দৃঢ় রাখা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় বলে আমি মনে করি। আমার মনে হয় বিচার কার্য প্রায় শেষ পর্যায়ে। আর সম্মানিত দর্শক এবং উপস্থিতি যারা আছেন, আপনাদেরকে আসলে অশেষ কৃতজ্ঞতা। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে এই সম্ভাবনাময় ব্যক্তিদেরকে আপনারা সময় দিয়েছেন, তাদের কথা শুনেছেন, তাদের যুক্তি পাল্টা যুক্তি উপভোগ করেছেন এবং করতালির মাধ্যমে তাদেরকে আরো বেশি প্রাণিত করেছেন। এতে করে আমাদের এই বিতর্ক প্রতিযোগিতাটা অনেক বেশি উপভোগ্য এবং প্রাণান্তকর, অত্যন্ত চমৎকার হয়েছে। প্রাণবন্ত এই উপস্থাপনার জন্য সংশ্লিষ্ট সকলকে, আয়োজনকারী কর্তৃপক্ষ সহ এর সাথে সম্পৃক্ত সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দায়িত্ব রয়েছে, আমি এসেছে তাকেও ধন্যবাদ জানাই। সমকাল শহীদের পক্ষ থেকে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন ভৈরব রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক এবং সমকাল ভৈরবের প্রতিনিধি দীপন্দুকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান করছি। এই পর্যায়ে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি কিশোরগঞ্জ সমকাল শহীদ সমাবেশের সম্মানিত উপদেষ্টা
আমাদের ওই প্রিয় বাদক ব্যক্তিত্ব জনাব ডাক্তার মুস্তান আলী। আমি অল্প কথায় বলতে চাই যে এইরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে যার হিসাবে থাকতে পেরে আমি অনেক আনন্দিত। আমি বিশেষ করে ভেনু যেখানে এসবি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, যেটা আমার প্রাণের স্কুল, কারণ ওখানে আমি স্কুলে এসে নষ্টাধিক হয়ে গেছি। কারণ আমাদের সময় আমরা ছোটখাটো বক্তব্য উপস্থিত করতাম বা প্রতিযোগিতা করতাম, ফলে এতটা সুন্দর ছিল না, পরিবেশ এতটা সুন্দর ছিল। আজকের মেয়েরা অনেক উন্নত এবং অনেক সুন্দর বক্তব্য রেখেছে। দুপক্ষ খুবই আমার কাছে বেশ ভালো লেগেছে। ওদেরকে আমি অনেক অন্তর্গত অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিচারক হুমায়ুন এবং মহিবুল। তোমরা তোমাদেরকে একটু মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এই পর্যায়ে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি জনাব ডাক্তার আব্দুল ওয়াহাব বাদল। আমাদের ডাকে সবসময় যদি সাড়া দিয়ে সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের কিশোরগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শামী মানব, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত এসবি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব শাহনাজ কবির ম্যাডাম এবং বিচারক মন্ডলী হিসেবে যারা দিনব্যাপী পরিশ্রম করেছেন, যারা এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট, যারা আমার প্রিয় প্রার্থীবৃন্দ বিভিন্ন স্কুল থেকে যারা এসছে এবং সারাদিন ব্যাপী উৎসবকে যাদের জন্য হয়েছে মূলত তারা, এবং আমার সামনে যারা বসে আছেন বিভিন্ন পর্যায়ে স্টুডেন্ট সঙ্গে যারা অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী, তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কিশোরগঞ্জের চিকিৎসক সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি আমাদের সবাইকে। আমি আসলে অত্যন্ত আনন্দিত, খুশি এই কারণে যে আমি প্রিয় শিক্ষার্থী, আমাদের মনোযোগ যারা ভবিষ্যৎ এই দেশের কর্ণধার হবে, তারা আজকে যেভাবে তাদের নিজেদের উপস্থাপন করেছে, আমি আসলে সত্যি বিস্মিত এবং ভীষণভাবে অনুপ্রাণিত। এই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমি অবশ্যই আশাবাদী হতে চাই যে বর্তমানে যে বাংলাদেশের সময় ছিল, ভবিষ্যতে এই বাংলাদেশ তাদের হাত ধরে অনেক দূর এগিয়ে যাবে এই বিশ্বে। সেই আশা এবং প্রত্যাশা আমরা রাখতেই পারি তাদের প্রতি। আর আমি ব্যক্তিগতভাবে এই বিচারকের আসনে না বসলে খুব ভালো বোধ করতাম। আমি বসে একটা মহাবিপদের মধ্যে পড়ে গেছি। আমার কাছে বারবারই মনে হচ্ছিল যে কি করব, পাল্লা এদিকে তো পাল্লা ওদিকে, এই কথা বেশি ভালো লেগেছে তো তার আরেকটু বেশি ভালো লেগেছে। এরকম যুক্তি পাল্টা যুক্তি আসলে খুবই একটা ক্রাইসিস। আমি শেয়ার করতেছিলাম আমার সাথে আমাদের সিনিয়র যে দুই ভাই জাকির আলম জাহান এবং মোহাম্মদ জুয়েল, তারা সবসময় এই অনুষ্ঠানগুলো করেন এবং তারা অনেক বেশি জানেন, আমি তাদেরকে রেসপেক্ট করি। তো আমাদের জন্য এই বিচারটা ফলাফল যাই হোক কি হবে আমি এখনো জানি না, কারণ আমি এই সবগুলো ফলাফল যোগ করলে কি রেজাল্ট হবে আমি সত্যি এখনো জানি না। যাই কিছু হোক, ডিফারেন্স হয়তো বা খুবই মিনিমাম হবে, পয়েন্টে ডিফারেন্স হয়ে যাবে কিনা তাও আমি জানি না। এরকম একটা বিষয় নেক টু নেক কম্পিটিশন হয়েছে তাদের মাঝখানে। তবে ফলাফল যাই কিছু হোক, এক দল তো জিতবে, সেটা যেরকমই হোক এক দল জিতবে এবং জয়ী এবং বিজিত দুই দলের প্রতি আমার সমান শ্রদ্ধা, সমান ভালোবাসা থাকলো এবং তাদের উত্তর সমৃদ্ধি কামনা করি। তাদের অভিভাবক যারা এসছেন, তাদের সন্তানকে যারা গড়ে তুলেছেন, তারা অত্যন্ত যত্ন এবং ভালোবাসা দিয়ে তাদেরকে গড়ে তুলেছেন, চেষ্টা করছেন সেই, এবং ভবিষ্যতে সেটা অব্যাহত থাকবে সেই আশাবাদ ব্যক্ত করে 1 মিনিটের বেশি বলার জন্য আমি ক্ষমা চেয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাই। বলবেন প্রিয় মানুষ মোহাম্মদ জুয়েল।
প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে যারা আছেন, সামনে শিক্ষক বৃন্দ যারা রয়েছেন সম্মানিত, এবং আমার অংশগ্রহণকারী বিভিন্ন আমার শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এক মিনিট আসলে এত কথা বলার সময় নেই, আমাদের গুণীজনরা আছে তাদের কথা শুনবো। আমি শুধু একটা কথা বলতে চাই যে এই যে সমকালের চমৎকার আয়োজন, এই আয়োজনে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে সেটা আমার কাছে একেবারেই বিবেচ্য নয়, যদিও আমি বিচার কার্যে ছিলাম। কারণ আমি বিশ্বাস করি সুশীল মানুষ মানে যুক্তি নির্ভর মানুষ। এই আয়োজনগুলো আমাদের যুক্তি নির্ভর প্রজন্ম তৈরি করছে, যা আমাদের কাঙ্ক্ষিত সোনার বাংলা গঠনে দারুণ সহায়ক ভূমিকা রাখবে। এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি, এবং আমি বিশ্বাস করি আমাদের তরুণ প্রজন্ম আমাদের ভবিষ্যৎ জাতিকে সেই স্বপ্ন, সেই পথ, সেই জায়গাটুকু করে দেবে, এবং তাদের প্রতি এটাই আমার প্রত্যাশা, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি আবারও বলছি, কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে সেটা আমার কাছে একেবারেই বিবেচ্য নয়। আশা করি তোমাদের কাছেও বিবেচ্য হবে না। আমাদের বড় সুফল হচ্ছে আমরা একটা যুক্তি নির্ভর জাতি তৈরি করতে পারছি, যে জাতি হবে বিশ্ব থেকে সুশীল জাতি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, এবং আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য দুলু ভাইকে সমকালকে অসংখ্য ধন্যবাদ। এখন বলবেন বন্ধু জাহাঙ্গীর আলম জাহান। ধন্যবাদ। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং মঞ্চে অন্য যারা অতিথি আছেন, সামনে আপনারা যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। কেউ কারে নামি ছাড়ে সমানে সমান। এক সময় যখন ফুটবলের খুব রমরমা অবস্থা, কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফুটবল খেলা হতো, মাইকিং হতো। আজ বিকেল 3টায় কিশোরগঞ্জ স্টেডিয়ামে জমজমাট ফুটবল খেলা, বাঘে সিংহের লড়াই, পাহাড়ে পাহাড়ে টক্কর। আটালা টিকিটে গ্যালারি ভর্তি দর্শক সেই খেলা উপভোগ করত। বহুদিন পর সেই পাহাড়ে পাহাড়ে টক্কর, বাঘে সিংহের লড়াই আজকে আমরা উপভোগ করলাম। আজকে ফাইনাল রাউন্ডে অংশ নিয়েছে, কেউ কিন্তু তার চেয়ে কম নয়। আমি বিস্মিত হয়ে গেছি। অপেক্ষাকৃত মফস্বল এলাকা বাজিতপুরের বিলালপুরের মতো একটি স্কুলে অনেক সুবিধা বঞ্চিত এই স্কুলের শিক্ষার্থীরা এত সাবলীলভাবে, এত চমৎকারভাবে তাদের যুক্তি তর্ক আজকে উপস্থাপন করেছে, বিস্মিত হয়ে গেছি। আমরা ছাত্র জীবনে এরকম অনুষ্ঠানে অংশ নিয়েছি, বিতর্কে অংশ নিয়েছি। আমাদের সময় কিন্তু আমরা এতটা পারিনি। আজকে এই প্রজন্মের ছেলে মেয়েরা যা পাচ্ছে, অবাক হয়ে গেছে। সবচেয়ে বিপদে ছিলাম বিচারক প্যানেলে বসে। উপরে ফ্যান ঘুরছিল, কিন্তু মুহুর্মুহু ঘামছিল। তাকে কত নাম্বার দেওয়া যায়? নাম্বারিং দেওয়ার ক্ষেত্রে এত সমস্যায় ছিলাম, এটা বলার অপেক্ষা রাখে। জানি না বিচার কাজ কতটা সুচারুভাবে সম্পন্ন হয়েছে, তবে দুটো দলই আমাদেরকে এত চমৎকার একটি বিতর্ক আজকে উপস্থাপন বা আমাদেরকে শোনার সুযোগ দিয়েছে। আমরা বিস্মিত। আমরা দুটো দলকে অভিনন্দন জানাই, দুটো দলই অত্যন্ত সমৃদ্ধি কামনা করি। যে দলই বিজয়ী হোক কিংবা যে দলই বিজিত হোক, উভয় দলের প্রতি থাকুক আমাদের শুভেচ্ছা, আমাদের অভিনন্দন। আগামী দিনগুলো আরো সুন্দর হয়ে উঠুক, আরো উপভোগ্য হয়ে উঠুক। সবাইকে ধন্যবাদ। ব্যক্ত করবেন বাজিতপুর বিলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল কাইয়ুম। আমি বিতর্ক করতে পারি না, তবে বিতর্ককে আমি পছন্দ করি। আমার প্রতিষ্ঠানের বিতর্কে যিনি অনুপ্রাণিত করেছেন, উনি হইলেন বর্তমানে ময়মনসিংহ বিভাগীয় কৃষি কর্মকর্তা কুমার সরকার। আমাদের ডিসি করেছিলেন। তারপরে আমার স্কুলের একজন ছাত্র অতিরিক্ত সচিব চাকরি করছেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মরত, উনিও আমাকে অনুপ্রাণিত করেছেন। ওনাদের অনুপ্রেরণায় আমি স্কুলে বিতর্ক ক্লাব গঠন করি। বিতর্ক ক্লাব গঠন করে আস্তে আস্তে আমি এই পর্যায়ে নিয়ে এসেছি। আমার এই দলটি শুধু এখানে নয়, আমাদের পৃথিবীতে তারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ড পর্যন্ত তারা মাও শিশু বিতর্ক প্রতিযোগিতা করে আসছে। এখন আমার
আমরা লক্ষ্য করবেন আমি বিতর্ককে খুবই খুবই ভালোবাসি। এই ভালোবাসার জন্য আমি যখন পৃথিবীতে যাই তখন একাধিক গাড়ি নিয়ে যাই যাতে আমার নিজের কাছে ছেলেমেয়েরা তারা দেখে। আজকেও কিন্তু আমার প্রায় 16 জন স্টুডেন্ট নিয়ে আসে, তারা আজকে বিতর্ক দেখাবে যাতে তারা দৃষ্টিকে তারা শিখতে পারেন, তারা সেটাকে পালন করতে পারে, ধারণ করতে পারে। তো এখন আপনারা যারা এখানে আছেন, আপনারা যারা আছেন তাদের কাছে আমি দোয়া চাই যাতে আমি আরো এই বিদ্যালয়কে বিতর্ক না শুধু সব দিক থেকে আমি উত্তরোত্তর সফলতা অর্জন করতে পারি এবং সবার কাছে দোয়া চাই। এবং এখানে ডিসি মহোদয় সহ আমাদের ম্যাডাম সহ যারা আছেন সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার বিদ্যালয়ে যাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। সবার প্রিয় মানব ব্যক্তিত্ব এবং দেশ সেরা শিক্ষক জনাব শাহরাজ কবি ধন্যবাদ। আজ সমকাল সমকাল বিতর্ক প্রতিযোগিতা হলো, তাতে এসবি স্কুল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেছে। শুক্রিয়া। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন কিশোরগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক শ্রদ্ধাভাজন জনাব শামীম আলম স্যার, সভাপতি হিসেবে উপস্থিত আছেন নজরুল ইসলাম পারওয়ান স্যার, বাংলা বিভাগের প্রধান বিদ্যালয় কলেজের। এছাড়া যারা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রত্যেকেই আমার অত্যন্ত পরিচিত এবং আপনজন এবং ভালোবাসার মানুষ। আর আমার এই পাশে ডাক্তার হুসনা আপা আছেন, যিনি স্কুলেরই কৃতি ছাত্রী, হিদায়তুল স্কুলের প্রধান শিক্ষক মহোদয় এবং সমকাল পরিবার। সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা এবং শ্রদ্ধা। আপনারা সবাই জানেন যে এর আগে সমকাল বিতর্কে এসবি স্কুল জাতীয় পর্যায়ে পরপর 2 বছর জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা আশাবাদী, তো সেই আশা থেকেই এই চেষ্টা, যাই হোক ফলাফল যাই আসবে সেটাই আমরা স্বাভাবিকভাবেই মেনে নেব। আমরা আবারও সবার মঙ্গল কামনা করছি। ধন্যবাদ। বলতে দ্বিধা নেই যে আজকে যে বিতর্ক অনুষ্ঠান, যিনি একাধিক বিতর্ক অনুষ্ঠানে মনোনীতের দায়িত্ব পালন করেছেন এবং যার প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে আমরা আজকে সুন্দর অনুষ্ঠানের সমাপ্তি ঘটাতে পেরেছি। সেই গুজরাট সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক যারা নজরুল ইসলাম বাহাদুর, আমি তো সকাল থেকে আসলে কথা বলছি, আমার আর কথা বলার কিছু নাই। ইতিমধ্যে আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক মন্ডলী এবং আমাদের সাইবুল রহমান দুলু ভাই, যে আজকে আয়োজনের প্রধান কৃতিত্বের দাবিদার, এবং সমকাল শরীফ পরিবার, আমাদের সোহেল ভাই সহ অন্য যারা আছে এখানে, আমার ছাত্র আছে যুদ্ধাসুদ্দিন সরকার, সেবা অনেক আগে থেকে এর সাথে জড়িত এবং এই সমস্ত কর্মকাণ্ডের সাথে সে সম্পৃক্ত। স্কুল কলেজ জীবনেও তাকে আমি পেয়েছি এসে আমার হাতে ফার্স্ট ইয়ারে, সেগুলোর সাথে সম্পৃক্ত ছিল। আর আমাদের ডিসি স্যারের কথা আসলে এটা উনি হিসাবে আমি বলি এখানে সবার সাথে যারা আমি যে জায়গায় যাই সেখানে আমি বলি স্যার হচ্ছে আমি যে কলেজে পড়েছি ইন্টারমিডিয়েট ঢাকা কলেজ, এবং সেখানে একজন বিধায়কের নাম আমি বলি হাসান আহমেদ চৌধুরী কিরণ, যে আসলে ঢাকা কলেজ স্যার জানে এটা, উনি ওই কলেজের আমাদের বড় ভাই। স্যার আমার ওই কলেজেরই একজন শিক্ষার্থী ছিল, আমার কর্মজীবনে এসে আবার এই স্যারকে আমি পেয়েছি। এবং স্যার যখন যোগদান করে তার 2 দিন পরে প্রিন্সিপাল স্যার প্রথম গিয়েছিল, পরে স্যার এসে আমাকে বলতেছে যে নজরুল এই ঢাকা কলেজের তো ডিসি আসছে, আমি তো ঢাকা কলেজের স্যার। পরে স্যার আমাকে ফার্স্ট একটা মিটিংয়ে পাঠাইলো, আমি যদি স্যার সাথে পরিচিত হলাম। তারপর অবশ্য বেশ কয়েকটা মিটিংয়ে দেখলাম আমার নামে। এই কিছুদিন আগে একটা প্রতিযোগিতা হয়েছে যে স্কুলে,
যেটা আপনারা যে ভিডিও কন্টেন্ট করেছিলেন সেখানেও অ্যাডিসিভ ভাবে আমাকে নিয়েছে। তা আমি ছিলাম, আমাদের যে জাহাঙ্গীর আলম ভাই ছিল, আর ছিল দু তিনজন। স্যারের প্রতি আসলে আমি কৃতজ্ঞ। অত্যন্ত চমৎকার এবং কি বলে যে এত ব্যস্ততার মাঝে স্যার এই সময়টা দিয়েছে, এই অনুষ্ঠানকে ধন্য করেছে আমি মনে করি। আর এখানে সবচেয়ে বড় যেটা আসলে এটার সবচেয়ে কৃতিত্ব হচ্ছে আজকে আমাদের পৃথিবীতে যারা দাঁড়িয়ে আছে। আমি মনে করি তারা দেয়ার দা ফিউচার অফ আওয়ার কান্ট্রি, তারাই দেশের ভবিষ্যৎ। আমি দীর্ঘ 2009 সাল থেকে, আমি বলছি 2009 সাল থেকে কিন্তু আমি কিশোরগঞ্জে 2-3টা কলেজে ঘুরে ঘুরে আছি। এই সরকারি মহিলা কলেজের ম্যাডাম প্রতিটা অনুষ্ঠানে যেহেতু সেখানে, কারণ ম্যাডাম সম্ভবত এই স্কুলের মধ্যে এই কলেজের মধ্যে অন্যরকম একটা দুর্বলতা আছে, যে আমাদের বিভিন্ন স্পোর্টসে আগে ডিসি স্যার আসতো, এই ম্যাডাম যেত, তো সেখানে যেহেতু অনুষ্ঠানগুলো আমি উপস্থাপনা করতাম, ম্যাডাম অনেক স্মৃতিচারণ করতো সেখানে। আমি যতদূর দেখেছি এই গুরুদার কলেজে, এখন আমি যখন ইন্টারমিডিয়েটের ক্লাসে যাই, আমি দেখি যে সবচেয়ে ভালো শিক্ষার্থীগুলি আমরা পাই হলো এই এসবি উচ্চ বালিকা আর আমাদের বয়েজ কিশোরগঞ্জ থেকে। এর বাইরে পাই কিন্তু নগণ্য সংখ্যা। এই যে কৃতিত্ব আজকে আমরা সবাই বলেছি যে সেই হিলালপুর, আমি কিন্তু এখানে এসে ফার্স্ট এই নামটা শুনেছি সত্যিকার ভাবে এই স্কুলের দিলালপুর। এত মফস্বল এরিয়া থেকে আমি জানি না সেই স্কুলের অবকাঠামো কেমন বা এখানে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আমি এটা সবাই স্বীকার করব, বিতর্কের জন্য যে বিষয়টা দরকার সেটা হচ্ছে শিক্ষার্থীকে একটা পরিবেশ প্রয়োজন। শুদ্ধ বাচন ভঙ্গি কিন্তু আমরা জানি অনেকে অনেক বড় অবস্থানে যেতে পারি, কিন্তু শুদ্ধ বাচন ভঙ্গি এটা কিন্তু একটা প্রায়োগিক দিক এবং এটার বাস্তবতা থাকতে হবে। আমার সামনে আমাকে দেখতে হবে, তারপরে আমাকে শিখতে হবে। অথবা কোনো একজন লোকের কাছে গিয়ে যারা শুদ্ধ বাচন, ওই যে শৈলী টৈলী বিভিন্ন রকম ইয়ে আছে, এখন ওরা মানুষের শুদ্ধ উচ্চারণ শেখায়, তাদের কাছে গিয়ে শিখতে হবে। ওরা এই স্কুল লেভেলের 14-15 বছর বয়সের শিক্ষার্থীরা তারা চমৎকার ভাবে এখানে সাবলীল ভাবে, একেবারে সাবলীল ভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। এটা অবশ্যই আমাদেরকে প্রাণিত করে। আমরা আশা করি এই মেধাবী শিক্ষার্থীগুলি যদি আরেকটু তারা আমাদের প্রণোদনা পায়, আমাদের উৎসাহ পায়, তাহলে এরা এক সময় আরো অনেক ভালো অবস্থানে যাবে। জাতীয় পর্যায়ে, কলেজ পর্যায়ে, বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে ওরা অনেক ভালো করবে, এই আশাবাদ ব্যক্ত করি। পরিশেষে আজকের এই সুন্দর একটি আয়োজন আমাদের যে সমকাল শরীফ পরিবার এটা উপস্থাপন করেছে আমাদের সাইফুল্লাহ মোল্লা দুরু ভাই, কিশোরগঞ্জের সিনিয়র সাংবাদিক, এবং এই সমকালের শরীফ পরিবারের সহ সভাপতি, সম্পাদক সহ অন্য যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আবারও আসলে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা এখানে সুন্দর আয়োজন করেছেন বলে আমরা একত্রিত হয়েছি এবং আমাদের অনুভূতিগুলি ব্যক্ত করতে পেরেছি। এবং এই যে স্টুডেন্টদের তাদের যে পারফরমেন্স, তাদের যে সম্ভাবনা, পটেনশিয়ালিটি, সেটা আজকে কিন্তু আমরা এখানে জানতে পারলাম। এবং সরকারের যে একটা স্লোগান আছে, জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, এটা কিন্তু এখন সরকারের একটা স্লোগান। জ্ঞান ভিত্তিক সমাজের মূল কথা কিন্তু সেখানে যুক্তি এবং তর্ক থাকতে হবে। কারণ জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। আমারও যে বাংলার শিক্ষক শিক্ষার্থীরা আছে ওনারা জানে বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রধান যে স্লোগানটা ছিল সেটা হচ্ছে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এবং এটা এমন একটা প্রবাদ বাক্যের মতো হয়ে গিয়েছে। এবং এটার উপর ভিত্তি করে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান শিক্ষা মন্ত্রণালয় এই যে জ্ঞান ভিত্তিক সমাজের কথা বলেছি, আমরা মনে করি আমাদের এই শিক্ষার্থীরা তারাই এই জ্ঞান ভিত্তিক সমাজের অগ্রনায়ক হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। এবং এই আশাবাদ ব্যক্ত করি, আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে একটু বলে নিই, আসলে আজকের এই অনুষ্ঠানের সফলতার পিছনে যাদের অবদান সবচেয়ে অনস্বীকার্য, সমকাল সঙ্গীত কিশোরগঞ্জ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আসাদুল ইসলাম এবং তার সাথে তার বিশাল বাহিনী যারা দাঁড়িয়ে আছে, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সহ আসলে তাদের যে টিমটি আসলে গত 2 দিন অত্যন্ত পরিশ্রম করেছে। গতকাল রাত বা একটা বেড়েছে মঞ্চটি সাজাতে। আসলে তাদের এই পরিশ্রমে আসলে কীভাবে তাদের কাছে কৃতজ্ঞতা জানাবো সেই ভাষা আমার নেই। আমার এইটুকু মনে হয়েছে এই ধরনের কিছু মানুষ এই সমাজে বা তরুণীরা আছে বলে এখন আমরা কিছু ভালো কাজে ছোঁয়া দেখতে পাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন কিশোরগঞ্জের বিপুল সম্মানিত জেলা প্রশাসক, আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসকই বলবো, কারণ আমাদের অনেক অনুষ্ঠান হয়, তিনি আজ প্রথমবারের মতো আমাদের মাঝে এসেছেন। আমাদের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ শামীম আলম, জেলা প্রশাসক কিশোরগঞ্জ। সমকাল সঙ্গীত পত্রিকার
আজকে এই প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, উপস্থিত এই বিতর্ক প্রতিযোগিতার বিচারক মণ্ডলী, আমাদের সম্মানিত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, সমকাল শিক্ষকের সদস্যবৃন্দ, আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি প্রাণ শুরু এবং আজকে এই বিতর্কে তারা প্রধান আকর্ষণ ছিল বিদ্যার্থীবৃন্দ এবং আমার ছাত্রছাত্রীবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকে আমি কিছুটা আমার মন খারাপ, কিছুটা না অনেক বেশি মন খারাপ, ভারাক্রান্ত। কারণ হচ্ছে আপনারা জানেন যে আজকে প্রথম তরফে আমাদের প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ইসলাম স্যার ইন্টারভিউ করেছেন। তো স্যারের সাথে আমার অনেকটা পারিবারিক সম্পর্কের মধ্যে ছিল অনেক লম্বা সময় ধরে, অন্তত লাস্ট 15 ইয়ার্স স্যারের সাথে তাদের পরিবারের সাথে আমার সম্পর্ক। স্যার অনেকটা জোর করেই এক সময় তার উপজেলায় আমাকে ইউরো হিসেবে নিয়ে গিয়েছিলেন। সেইখানে প্রায় 2.5 বছর ইউরো হিসেবে ছিলাম স্যারের উপজেলায় এবং প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রায় 3.5 বছর, অন্তত সপ্তাহে 3-4 বার দেখা হতো, যাওয়ার করিডোরে, মানে কি বলবো একটা অফিসের একটা সম্পর্ক ছিল। তো আজকে আমি স্যারের থেকে আপনার মাঠ ফেলার কামনা করছি। অনেক স্মৃতি আজকে আমার মনে করছে, এত জুনিয়র সহকর্মী, কিন্তু স্যারের সাথে আমার সম্পর্ক খুবই কাছের ছিল। আমি যখন কিশোরগঞ্জে আসি, সেদিন আমার বিদায় দেওয়া হচ্ছিল প্রধানমন্ত্রী কার্যালয় থেকে 31 ডিসেম্বর। তখন আমি আসার কার্যালয় ত্যাগ করার আগে স্যারের রুমে অফিস ছিল। স্যার করোনাতে গত 4-5 মাস থেকেই অফিস শুরু করেছিলেন। তো স্যার বলছিলেন যে আমার কিশোরগঞ্জ যাওয়ার একটা জায়গা হবে। আমি বললাম যে স্যার এটা কি বলছি, সারা দেশে তো আপনার, আমি যাইবার যাই সেটা বিষয় না, আপনি সবসময় কিশোরগঞ্জ যাবেন, তবে আমি যাচ্ছি সেটা আলাদা। করোনা একটু কমুক, আমি অবশ্যই তোমার এখানে বেড়াতে যাবো, মহামান্যের রাস্তায় দেখতে আসবো। কিন্তু সেটা তারা মানবতার কামনা করছি। আমি আমাদের স্পেশাল একজন অভিভাবক হারানো, আর আমি ব্যক্তিগতভাবে আরো বড় কিছু হারানো। আমার পিতৃত্ব ছিলেন বলবো, প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানে ওনার বাসায় দেখা আমার ইনভাইটেশন করতে, স্যার কথা বলতে। যাই হোক, জীবন চলতেই হবে। আজকে দর্শক করতে চাইবে। আজকে আমার আরেকটা কথা মনে করছি, আমি আজকে স্কুলের জীবনে ফিরে গেছি, স্কুল জীবনে ফিরে গেছি। আমি বিতর্কতে ভালো করতে পারিনি, বিতর্ক একসময় ছেড়ে দিয়েছি, প্রথম করতাম কয়েকটা কারণে। তবে আমি আগে এখন মৌসুমী প্রতিযোগিতাটা কি হয়, এখনো হয় মৌসুমী প্রতিযোগিতা, তারপর শিশু একাডেমিতে বার্ষিক যে প্রতিযোগিতা হতো, তারপরে জাতীয় শিক্ষা সপ্তাহ হতো এবং ইসলামিক ফাউন্ডেশন একটা কম্পিটিশন। এই কম্পিটিশনগুলোতে আমি টাঙ্গাইল জেলার পক্ষ থেকে অনেকবার পুরস্কার জিতেছি এবং ইসলামিক ফাউন্ডেশন আমার 1999 সালে ইসলামিক এডুকেশন বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়েছিলাম, জাতীয় পর্যায়ে প্রথম হয়েছিলাম। শিশু একাডেমি, মৌসুমী প্রতিযোগিতা, 3টাতেই আমি সাধারণ জ্ঞান জিজ্ঞাসা, আরেকটা ছিল উপস্থিত বক্তৃতা, আর আবৃত্তিও তো ভালো পারতাম না, তারপরেও একটা লেভেল পর্যন্ত চলে যেতাম এবং আরো কিছু কম্পিটিশন। কিন্তু এটাতে আমার বিতর্ক নয়, এইসব কম্পিটিশনে আমার বিতর্ক নয়। বিতর্কে 2টা গ্যাপ আমার ছিল, যে আমার আঞ্চলিকতাটা আমি যে ছাড়তে পারি, যার জন্য অত ভালো আমি করতে পারিনি। পরে একসময় এখন পড়াশোনার ব্যস্ততার কারণে বিতর্ক ছেড়ে দিয়েছি। আর যেটা ছিল যে আমি এই কম্পিটিশন করে আমি যখন কি বলবো ক্লাস 10-এ পড়ি, তখন আমার বাড়িতে ব্যক্তিগত দায়িত্ব হয়েছিল। অন্তত 200-300 বই আমার পুরস্কার দিয়েছে। এইসব আমি ঢাকা বিভাগে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছি এবং জাতীয় পর্যায়ে বসেছি।
পুরস্কার দিতাম। আজকে সেই দিকে ফিরে গিয়েছিলাম যে ওই সময় যেরকম আমরা দল বেঁধে যেতাম, আমাদের টিচার নিয়ে যেত, তারপর কম্পিটিশন করতাম এবং সেটি উত্তেজনা ছিল। কোন স্কুল কতগুলো করলো, কোন উপজেলায় হতো, তারপরে জেলা কোন জেলা কতগুলো করতো, তারপরে বিভাগের হিসাব হতো, আবার শিশু একাডেমিতে অঞ্চলের হিসাব হতো, ক্যাম্প হতো। অনেক সেই মজার স্মৃতি আজকে ওদের এই বিতর্কের কল্যাণে আমি সেই জায়গায় ফিরে গিয়েছিলাম। তো আজকে যাই হোক, চমৎকার একটা টপিক ছিল বিতর্কের, প্রযুক্তির কি আমাদের মানবিক মূল্যবোধ হ্রাস করে। এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটার পক্ষে যারা বলবেন তাদের পক্ষে যুক্তি বেশি। বিতর্কে একটা সমস্যা আছে যে কোনো টপিক ইটসেলফ একটা পক্ষকে সাহায্য করে, সেটা হয় পক্ষে আছে। যেমন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ওকে, এটা যারা পক্ষে বলছে তাদের পক্ষে যুক্তি অনেক বেশি। আবার অনেক টপিক বিতর্কে থাকে যেটাতে বিপক্ষে পক্ষে যুক্তি থাকে, কিন্তু যুক্তি বেশি থাকে যার, সেই যে জিতে সেই কিন্তু না। যার খুব কম যুক্তি আছে এবং সে যদি চমৎকার ভাবে এটা উপস্থাপন করতে পারে, যুক্তি যার বেশি আছে তার বিপক্ষেও কিন্তু এই কম যুক্তির বিষয়গুলো তার আছে দিকে। আজকে প্রযুক্তির যে বিষয়টা এখানে বলেছে যে এটা আমাদের মানবিক মূল্যবোধকে কমিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যে এটা ওকে ওদের পক্ষে অনেক যুক্তি ওরা ভালো হয়েছে, কিন্তু বিপক্ষে অনেক যুক্তি আছে এবং সেটা তারা খুব চমৎকার ভাবে তুলে ধরেছে, খুবই চমৎকার। আমি চমৎকৃত ওদের বিতর্কের স্ট্যান্ডার্ড দেখে খুব কারো নাম যদি এখন বলি, ওরা বাকি দুইজনের আমার খুব ভালো লেগেছে এবং অন্যদেরও ভালো লেগেছে, কিন্তু তাদের নাম বলা যাবে না, নাম বললে অনেক নাম করবে। 6 জনই খুব ভালো করেছে, খুব চমৎকার ভাবে যুক্তি তুলে ধরেছে এবং তারা বিষয়টা বুঝেছে, বিষয়টি বুঝেছে, তারা বুঝে কথা বলেছে। তবে দু একটা আমার প্রথম থেকে একটু মনে হয়েছে, একটু দু একটা গ্যাপ ছিল যেটা জাতীয় পর্যায়ে বা অন্য কম্পিটিশনের সময় সেটাকে অ্যাভয়েড করতে হবে। যেটা প্রথমে মনে হচ্ছিল ওরা কিছু মেমোরাইজ করছে, দু একজন তিনজন এরকম ভাবে মনে হচ্ছিল যে কিছু আওড়াচ্ছে, মানে কিছু জিনিস মুখস্থ করার চেষ্টা করছে বা বলার চেষ্টা করছে। এটা বিতর্কের জন্য দৃষ্টি এবং এটা কিন্তু আমার মনে হচ্ছে বলবেন জানি না, এটা নেগেটিভ মানে অ্যাড করবে, না এটা করা যাবে না। এটা স্বতঃস্ফূর্ত উৎসাহী নিজের ভিতর থেকে আসবে, যেটা যেভাবে আসবে যুক্তি এবং যুক্তির খণ্ডন এবং প্রতিপক্ষকে কখনো ব্যক্তিগতভাবে আমি অনেক জায়গায় দেখেছি সেই আক্রমণ করা যাবে না। আক্রমণ করা যাবে যুক্তির মধ্যেই থাকবে, যুক্তিকে খণ্ডাতে হবে এবং নিজে কিছু যুক্তি তুলে ধরতে হবে। আর ওদের আরো একটা বিষয় ভালো লেগেছে, ভালো ছিল। আমার টাঙ্গাইল এক শহর চলে আসে, কিশোরগঞ্জের বা ময়মনসিংহে সেটা আসে নাই। ওরা ওদের অ্যাকসেপ্টটা খুব সুন্দর ছিল এবং শব্দ চয়নও ভালো ছিল, যুক্তিখণ্ডও ভালো। দুই জনের একটু গ্যাপ ছিল, এগুলো আপনারা যদি চেষ্টা করেন ওদের সামনে ওরা খুব সুন্দর করবেন। আমার কাছে খুব ভালো লেগেছে যে তারা বিষয়টি সুন্দর করে তুলে ধরেছে। বিপক্ষের যে যুক্তিগুলো এগুলো কিন্তু খুব স্ট্রং, আমাদের যে আমাদের ফিগারে ঠেলে দিচ্ছে এটাও সত্যি কথা এবং মানুষের জন্য কমিয়ে দিচ্ছে প্রযুক্তি। আমরা মাসখানেক আগে সম্ভবত একটি ওয়ার্কশপ করলাম আইসিটি বিষয় নিয়ে, প্রযুক্তির সৎ ব্যবহার আসক্তি। এখন আসক্তিটা কিন্তু কনসার্ন, সারা বিশ্বে এটা কনসার্ন যে আমরা যে কোনো বয়সী এই সোশ্যাল মিডিয়া এবং যে অন্য বিষয়গুলো আছে তার মধ্যে এত ঢুকে যাচ্ছি যে আমরা পরস্পরের কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছি। কিন্তু তার মানে এই না যে এটা আমাদের মানবিক মূল্যবোধকে একেবারে ধ্বংস করে দিচ্ছে, একটা এককেন্দ্রিকতা সৃষ্টি করছে, সেলফিশনেস তৈরি করছে, এটাও যেমন সত্যি। আবার এই প্রযুক্তি কিন্তু আমাদেরকে অনেক কিছু করার সুযোগ করে দিয়েছে, মানবিক হওয়ার সুযোগ করে দিয়েছে। যেমন কিভাবে আমি বলবো, এটাকে যখন ব্যবহার করবো, সিরাজগঞ্জে এক ব্যক্তি আছে মামুন বিশ্বাস, তো সে কিন্তু এই ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রচুর মানুষকে হেল্প করতে পারছে। তার কাছে এই তথ্যগুলো আসছে, এটা হয়তো আমি জানি না যুক্তির মধ্যে করবে কিনা, কিন্তু সে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমটা যদি না থাকতো সে হয়তো তার মানবিকতা তার কাছে থাকতো, এটাকে কিন্তু প্রকাশ করতে পারতো না এবং এটা সমাজের কল্যাণে সে কাজে লাগাতে পারতো না। এখন সে একটা ছোট একটা
পোস্ট দিয়ে সেটা সারা বিশ্বে সারা জেলায় সারা জায়গায় ছড়িয়ে দিচ্ছে এবং সেখান থেকে কিন্তু প্রযুক্তি কিন্তু মানবিকতাটাকে অনেক করে নিয়ে এসছে, আরো বেশি কাছে নিয়ে এসছে। এই যে অনেক সময় অনেকে হিন্দি ছবি দেখে না, কিন্তু কিছু কিছু ছবি আছে যেগুলো দেখা উচিত, দেখলে কিন্তু আমরা সমাজের অনেক কিছু পাই। যেমন 3 Idiots, হ্যাঁ 3 Idiots ছবিটা খুবই শিক্ষামূলক, যদিও এটা একটা ইংরেজি মুভি থেকে অনেকটাই নকল করা হয়েছে, কিন্তু এত শিক্ষণীয় সবারই দেখা উচিত। এইটাই কিন্তু আমাদের ছাত্রদের শিক্ষণীয় অনেক বিষয় আছে। তারপরে যদি আমি বলি যে বজরঙ্গী ভাইজান, এই সিনেমা এইখানে কি দেখাচ্ছে যে প্রযুক্তি যদি না থাকতো তাহলে কিন্তু ওই ছোট বাচ্চাটা রুমি তাকে কিন্তু পাকিস্তানে ফেরত দেওয়া সম্ভব না, তাকে পাকিস্তানে ফেরত দিচ্ছে, কিন্তু বজরঙ্গী ভাইজানা ইন্ডিয়াতে ফিরত। তাহলে এই যে সোশ্যাল মিডিয়া, এই যে প্রযুক্তি, এই প্রযুক্তি কিন্তু মানুষের মানবিক বোধটাকে আরো জাগ্রত করেছে। এটা আমাদের এই ওই মিডিয়া, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এমন করে মানুষের মধ্যে এই বোধটা জাগ্রত করেছে যে রাষ্ট্র সেখানে অসহায় হয়ে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তাহলে সবসময় মানে সবকিছু ট্রু না। এখানে দেখা যাচ্ছে যে প্রযুক্তি যেমন দূরে ফেলেছে, যে একজন পুলিশ কর্মকর্তার মেয়ের কথা বলা হয়েছে যে সে তার বাবা মাকে ফোন করেছে, সেই রকম উল্টা কিছু কিছু ঘটছে যে আমরা প্রযুক্তি আমাদেরকে আর মানবিকতা বোধটা জাগ্রত করতে পেরেছে। আমরা অনেক কথা শুনতে পাচ্ছি, এই যে আরো বসন্ত বা আরো যদি অনেক মুভমেন্টের কথা আমরা জানি, সেটা কিন্তু প্রযুক্তির কারণে সম্ভব হয়েছে। এটা যদি না থাকতো তাহলে কিন্তু যদিও আমার বিষয়টা আবার সঙ্গে কিন্তু এই স্বৈর শাসককে কিন্তু প্রযুক্তি না থাকলে মানুষের মানবিকতা বোধকে জাগ্রত করতে পারত। তো যাই দুই দিকেই কথা আছে, দুই দিকেই যুক্তি আছে। যারা যেভাবে তুলে ধরতে পারবে তারাই বিচারকদের মন জয় করবে এবং তারাই জয়ী হবে। কিন্তু আসলে জয়ী দুইটা দল, তারা খুব সুন্দর বলেছে, খুব সুন্দরভাবে তাদের যুক্তিতর্কগুলো তুলে ধরেছে। আমি বিজয়ীকে হতে জানি না, তাকে অভিনন্দন জানাচ্ছি এবং বিজিত যে দল হবে তাকেও অভিনন্দন জানাবো, তারা ভবিষ্যতে আরো ভালো করবে। আর এইটা কিন্তু এই যে কনফিডেন্সটা আজকে তারা পেল বা এই বিতর্ক বা অডিয়েন্সের সামনে কথা বলা, এটা যখন সারা জীবনের জন্য কাজ করবে, কি তাদের ব্যক্তিগত জীবন, কি পারিবারিক জীবন বা কি প্রফেশনাল লাইফ, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই সাহিত্য বা সংস্কৃতির যে চর্চা, সেই চর্চা তাদেরকে অনেকটাই হেল্প করবে। তো আমি আর কথা বেশি বাড়াবো না। আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি আমাদের যে বিএফএফ এবং সমকাল শহীদ যারা, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করব যে এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের প্রোগ্রাম তারা ভবিষ্যতে আরো করবে এবং আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যে সুকুমার ভিত্তিক বিকাশ, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা এবং জ্ঞান ভিত্তিক যেটা টেকনোলজি বা জ্ঞান ভিত্তিক যে সমাজ, সেই সমাজ করতে সহায়তা করবে। সবাইকে ধন্যবাদ। ফলাফল ঘোষণার পালা, ফলাফল ঘোষণা করবেন আজকে মেধাবীতা পালন করেছেন চূড়ান্ত পর্বে নজরুল ইসলাম পালোয়ার। সম্মানিত উপস্থিতি, সুধী দর্শকবৃন্দ, আজকে আমাদের অত্যন্ত স্নেহভাজন বিদ্যার্থীবৃন্দ, আজকে সারাদিন তোমরা অনেক পরিশ্রম করেছ। আমরা যারা এখানে আছি, আমরা সকাল থেকে আছি। আজকের এই চূড়ান্ত পর্যায়ের ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে। এখানে আমাদের সম্মানিত প্রধান অতিথি মাননীয় জেলা পরিষদ মহোদয় ইতিমধ্যে যেহেতু বলেছেন, দুটি দল তিনি বলেছেন যে এত চমৎকার তারা পাঠন করেছে। আমরা সবাই শিখাচ্ছি ওদের কে জয়ী আর কে জয়ী না, কে বিজয়ী কে বিজিত, এটা আসলে আমাদের কাছে বড় নয়। এরা সবাই ভালো করুক এই কামনা করে আজকে ফলাফল ঘোষণা করছি। তোমরা কেউ মন খারাপ করবে না, তোমরা আবার নতুন করে আবার চেষ্টা করবে, আরো ভালো করবে।
আজকের প্রযুক্তি নির্ভরতা আমাদের মানবিক মূল্যবোধ হ্রাস করে এই বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে দুটি দল অংশগ্রহণ করেছিল। পক্ষ দল হচ্ছে এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কিশোরগঞ্জ সদর, বিপক্ষ দল দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয় বাজিতপুর কিশোরগঞ্জ। সম্মানিত বিজ্ঞ বিচারকবৃন্দ যারা সকাল থেকে 3টি সেশন পরিচালনা করেছেন অত্যন্ত ধৈর্য সহকারে, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাদেরকে। ওনাদের চুল জেলা বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে বিজয়ী দলের নাম হচ্ছে দিলালপুর আব্দুল করিম প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। এবং যথাযথভাবে বিজয়ী দল হচ্ছে আমাদের এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে শ্রেষ্ঠ বক্তা। এটা একেবারে চিরাচরিত কথা, আমাদের যে কোনো বিতর্ক আয়োজন হলে আমরা যেমন বিজয়ী দল ঘোষণা করি, পাশাপাশি নিয়ম অনুযায়ী আমরা একজন শ্রেষ্ঠ তার্কিক বা শ্রেষ্ঠ বক্তা খুঁজে নেই। আজকে আমাদের শ্রেষ্ঠ তার্কিক এবং বক্তা হচ্ছে লামিয়া তানভীর, তাকে আন্তরিকভাবে সবার পক্ষ থেকে আবার ধন্যবাদ দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, তোমরা সামনে আরো এগিয়ে যাও, একদিন জাতীয় পর্যায়ে তোমরা পুরস্কৃত হও। ধন্যবাদ সবাই। এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের হাত থেকে তোমরা পুরস্কার নেবে। আমাদের সাইবুল মালা গুরু ভাই আছেন,